আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকে হচ্ছে আমরা ফোর্স বা আমাদের যে পদার্থবিজ্ঞানের থার্ড চ্যাপ্টার বল ওইটার হচ্ছে ওয়ান শট এমসিকিউ নিয়ে আসছি। সো ওয়ান শট এমসিকিউ করার রিজনটা হচ্ছে এই টাইমটা তোমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। টাইম খুবই লিমিটেড। শর্ট টাইমে যদি ম্যাক্সিমাম ভালো প্রিপারেশন নেওয়া দরকার তাহলে আমাদের কি করতে হবে, ইম্পর্টেন্ট জিনিসগুলোকে খুঁজে খুঁজে পড়তে হবে। সো এইখানে আমরা যেটা করছি সেটা হচ্ছে ইম্পর্টেন্টের গুলোকেও টাইপ ওয়াইজ ভাগ করে আরো ছোট করে নিয়ে আসছি। যেমন এখানে আমরা যদি গত 10 থেকে 15 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করি, দেখবো হচ্ছে প্রায় 150 থেকে 200টা এমসিকিউ হবে পার চ্যাপ্টারে। সো ওই জিনিসগুলোকে আমরা কমপ্রেস করে 47টা এমসিকিউতে নিয়ে আসছি 9টা টাইপের মধ্যে। সুবিধা কি, ওই এতগুলো করতে গেলে হয়তো তোমার কাছে অনেক টাইম লেগে যাবে, বাট তুমি যখন এটাকে শর্টলি করতেছো তোমার টাইমটাও সেভ হবে অ্যান্ড তুমি বুঝতে পারবে কোন জিনিসগুলো তোমার জন্য বেশি ইম্পর্টেন্ট। আমরা এর আগের চ্যাপ্টারে গতি ওইখানেও সিমিলার কাজ করছি। ওইখানে 1 ঘন্টার মধ্যে আমরা সিকিউর, 1 ঘন্টার মধ্যে এমসিকিউর ওয়ান শট দিয়েছি। ওইখানে দেখবা যে কিভাবে আমরা কোয়েশ্চেনগুলোকে অ্যানালাইসিস করে ছোট করে নিয়ে আসছি। এতে সুবিধা হচ্ছে তুমি কম টাইমের মধ্যে বেশি প্রিপারেশন নিতে পারো। এখানে আমরা সিমিলার কাজটাই করব। সো এখানে আমরা ফোর্স বা বল চ্যাপ্টারটাকে 9টা টাইপে ভাগ করছি। এই 9টা টাইপ হচ্ছে আমরা দেখবো যে 9টা টাইপের মধ্যে কি কি আছে। 9টা টাইপের মধ্যে তোমার জ্ঞানমূলক পাবা, 9টা টাইপের মধ্যে হচ্ছে তুমি ম্যাথ পাবা, অ্যান্ড ম্যাথের মধ্যে দেখানো হবে কিভাবে শর্ট টাইমের মধ্যে অ্যাপ্রোচ করা যায়, কি কি ট্রিক্স ইউজ করা যায়। জ্ঞানমূলকে আবার দেখবা কিভাবে অপশন এলিমিনেট করা যায়। এই জিনিসগুলো ট্রিক্সগুলো আমরা শেখাবো আর খুব সহজে এটাকে দেখবে যে তুমি এই ক্লাসের পরে এই বলের ওপর তোমার একটা ভালো দক্ষতা তৈরি হবে। সো আমরা দেখি এখানে কি করা যায়। ফার্স্ট অফ অল হচ্ছে দেখো আমাদের ফার্স্ট টাইপ যেটা আসে, এই টাইপ এখানে হচ্ছে আমাদের ফার্স্ট টাইপের যে জিনিসগুলো নিয়ে এখানে আসতেছে সেটা হচ্ছে আমাদের জড়তা ও নিউটনের প্রথম সূত্র। আচ্ছা, সো নিউটনের প্রথম সূত্র না, জড়তা নিয়ে একটু হালকা বলে নিই, তারপরে হচ্ছে আমরা এখানে চলে যাব। জড়তা মানে কি, স্থির বস্তু স্থির থাকতে চায় এবং গতিশীল বস্তু গতিশীল থাকতে চায়, তার প্রবণতা। মানে যে স্থির আছে সে স্থির থাকতে চাবে, সেটাকে আমরা বলবো স্থিতি জড়তা। যে গতিশীল আছে সে গতিশীল থাকতে চাবে, সেটা হলো তার টেন্ডেন্সি, সেটাকে আমরা বলবো গতি জড়তা। এই দুটা যদি আমরা জানি অনেকগুলো এমসিকিউ আমি অ্যাপ্রোচ করতে পারবো। সো এটা আমরা একটু মাথায় রাখবো জড়তা জিনিসটা কি। সেকেন্ড হচ্ছে আমাদের নিউটনের প্রথম সূত্র। সো নিউটনের প্রথম সূত্র বলছে যদি কোনো কিছুর উপর যদি আমরা বল প্রয়োগ না করি তাহলে স্থির বস্তু স্থির থাকবে, সমবেগে চলতে হবে বস্তু সমবেগে চলতে থাকবে, ঠিক আছে, বা তার বেগের পরিবর্তন হবে না। এটা হচ্ছে নিউটনের প্রথম সূত্র। সো এই দুটা সূত্র থেকে আমরা ট্রাই করবো হচ্ছে এখানে এমসিকিউগুলোকে সলভ করা। এখান থেকে প্রতি বছর তোমার একটা দুটো এমসিকিউ যে কোনো বোর্ডে থাকে। সো প্রথমে আমরা যদি খেয়াল করি এখানে আছে যে চলন্ত গাড়ি থেকে নামতে গিয়ে আমরা আছাড় খেয়ে পড়ি কেন। অনেকগুলো অপশন আছে দেখো, স্থিতি জড়তা, গতি জড়তা, সাম্যতা বল, সাম্যতাবিহীন বল। তাহলে এখানে আমরা কোনটা তাকাবো? আচ্ছা, তাহলে আমরা একটু ঘটনাটা একটু চিন্তা করি। চলন্ত গাড়ি থেকে নামতে গেছি, গাড়ি চলতেছিল, আমিও নামতেছিলাম। তার মানে কি, আমি যখন লাফ দিছি আমি কিন্তু গাড়ি যেহেতু গতিশীল ছিল, গাড়ির উপর আমিও ছিলাম, আমিও কিন্তু গতিশীল। এখন আমি যখন নামলাম, আমি যে রাস্তার উপর নামছি রাস্তা কি গতিশীল? রাস্তা তো গতিশীল না, রাস্তা তো স্থির। তো রাস্তা চাবে আমাকে কি করতে, স্থির রাখতে, আর আমি চাচ্ছি গতিশীল হইতে। এখানে অসুবিধা কি হয়েছে, ধরো রাস্তার মধ্যে আমি পা দিছি, বাট আমাদের শরীরের যে উপরের অংশটা এটা কিন্তু এখনো গতিশীল। সো আমাদের পা যখন রাস্তার সাথে হচ্ছে তোমার স্থির থাকতে চাবে, বাট শরীরের উপরের অংশটা হচ্ছে কি, শরীরের উপরের অংশটা কিন্তু গতিশীল, মানে ও গতিশীল থাকতে চাবে। ওই যে আমরা বললাম যে অংশটা স্থির সেটা স্থির থাকতে চায়, যে অংশটা গতিশীল সেটা গতিশীল থাকতে চায়। যেহেতু নিচের অংশটুকু হচ্ছে তোমার ভূমিতে টাচ করার পরে স্থির থাকতে চাচ্ছে, বাট উপরেরটা চাচ্ছে গতিশীল হইতে, এই জন্য কি উপরেরটা আছাড় খেয়ে পড়ে যাবে। তাইলে এখন কথা হচ্ছে আছাড়টা খেলো কেন, তার মধ্যে গতি থাকার কারণে। সো আমরা এটাকে কি বলবো, গতি জড়তা বলবো। মানে গতিশীল থাকার প্রবণতা ছিল বাট সে স্থির হতে চাইছে, মানে তার বডি ছিল গতিশীল হওয়ার প্রবণতা বাট সে চাইছে স্থির হইতে। সো এই জন্য সে আছাড় খেয়ে পড়লো। তাহলে গতিশীল হওয়ার যে প্রবণতা সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো গতি জড়তা। সাম্যতা বল এখানে হবে না, সাম্যতা বল সাম্যতাবিহীন বল আমরা পরে আলোচনা করতেছি। এই জিনিসটা কি মনে রাখবো, সাম্য বল মানে হচ্ছে যখন কোনো কিছুর মধ্যে ত্বরণ থাকবে না, সাম্যতাবিহীন বল ত্বরণ যখন থাকবে, ঠিক আছে। সো এই জিনিসগুলো নিয়ে পরে একটু আলোচনা করবো আমরা। স্থিতি জড়তা হবে না কেন, কারণ এটা তো গতিশীল থাকতে চাইছে। তাহলে 1 নাম্বারটা আমরা বুঝতে পারলাম। 2 নাম্বার বলছে কোনটি দ্বারা জড়তা পরিমাপ করা যায়। আচ্ছা, জড়তা পরিমাপ করার জন্য কোনটা দরকার, বল দরকার, ভর দরকার, ত্বরণ দরকার, নাকি কাজ দরকার? সো আমরা যদি বলি জড়তা পরিমাপ করার জন্য যদি বল ধরি, আমরা একটা এক্সাম্পল দিতে পারি। যেমন ধরো জড়তা মানে হচ্ছে বলছি স্থির বস্তু স্থির থাকতে চায়, এটা একটা জড়তা। গতিশীল বস্তু গতিশীল থাকতে চায়, এটা একটা জড়তা। এক্সাম্পল যদি আমরা দেই, যেমন ধরো একটা স্থির বস্তু আছে, একটা সাইকেল একটা স্থির অবস্থায় দাঁড়ায় আছে, একটা ট্রাক একটা স্থির অবস্থায় দাঁড়ায় আছে। এখন তুমি তাকে গতিশীল করতে চাচ্ছ, কিন্তু তার প্রবণতা কি স্থির থাকা, কোনটাকে সহজে করতে পারবে? অবভিয়াসলি সাইকেলকে, কারণ সাইকেলের ভর কম। সো সাইকেলের যেহেতু ভর কম,
ওর জড়তাও কম। কেন জড়তা কম? ও স্থির থাকতে পারে নাই, বাট ট্রাকটাকে তুমি কিন্তু সরাইতে পারবে না। সো ট্রাকের ভর বেশি, ওর জড়তাও বেশি, ওকে তুমি সরাইতে পারবে না। সো তার যার ভর বেশি তার জড়তাও বেশি হয়, ঠিক আছে? সো আমরা কার মাধ্যমে এটাকে করতে পারি? ভরের মাধ্যমে। একটা এক্সাম্পল দেওয়া যায়, ধরো 5 মিটার/সেকেন্ড বেগে একটা সাইকেল আসতেছে, আর 5 মিটার/সেকেন্ড বেগে একটা ট্রাক আসতেছে, কোনটাকে থামানো সহজ হবে? সাইকেলকে। ট্রাককে থামানো সহজ হবে না। সাইকেলও কিন্তু গতিশীল, ও কিন্তু গতিশীল থাকতে চাইছে, বাট ওকে থামানো সহজ। ট্রাকও গতিশীল, ও গতিশীল থাকতে চাবে, এটাই তার জড়তা, বাট ওকে থামানো কঠিন। সো আমরা বলতে পারি যার ভর বেশি তার জড়তা বেশি। এই কোশ্চেনটা অনেকবার আসছে। সেকেন্ডে আসুন যে বলের সংজ্ঞা পাওয়া যায় নিউটনের কোন সূত্র থেকে। আমরা একটু আগে বলছি যে নিউটনের প্রথম সূত্রে বলা হয়েছে যে আমাদের বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে, সমবেগে চলতে থাকা বস্তুর বেগের পরিবর্তন হবে না। সো বলের যে বেসিক যে আইডিয়াটা সেটা কিন্তু আমরা পাইছি কোন সূত্র থেকে? প্রথম সূত্র থেকে। সো নিউটনের 3টা সূত্র কিন্তু তোমাদের একটু মাথায় থাকা লাগবে এই চ্যাপ্টার যদি একটু ভালো করতে চাও। সমান আয়তনের কোন বস্তুর জড়তা বেশি? সো আমরা একটু আগে পড়ছি জড়তা কার বেশি হয়? জড়তা বেশি হবে যদি আমাদের ভর বেশি হয়। কি বেশি হয়? যদি আমাদের ভর বেশি হয়। এখন আমরা দেখব এইগুলোর মধ্যে কোনটার ভর বেশি। সো এইগুলোর মধ্যে কোনটার ভর বেশি আমরা ওই জিনিসটা একটু খেয়াল করব। সো তামা বলছে সমান আয়তন। কি আয়তন? সমান আয়তন। সবগুলোর আয়তন কিন্তু সমান। কোন বস্তুর জড়তা বেশি? তামা আছে, রূপা আছে, পারদ আছে, লোহা আছে। এখন একটা কথা চিন্তা করো, আচ্ছা আমাকে বলো, সমান আয়তনের 1 কেজি মুড়ি আর 1 কেজি লোহা কোনটার ওজন বেশি হবে? কোনটার ভর বেশি হবে? লোহার। কারণ কেন? ধরো এই এতটুকু মুড়ি আছে আর এতটুকু লোহা আছে, কোনটার ভর বেশি হবে? অবশ্যই লোহা। কেন? কারণ লোহার ঘনত্ব বেশি। তাহলে এইখানে যেটার ঘনত্ব বেশি ওটার কিন্তু ভর বেশি হবে, যেহেতু সবগুলো আয়তন সমান। এটাকে আরেকভাবে ব্যাখ্যা করা যায়। দেখো আমরা একটা সূত্র পড়ছিলাম, রো ইকুয়াল টু কত? m/v, ঘনত্বের সূত্র। সো এখানে দেখো যেহেতু তোমার ভি কনস্ট্যান্ট, ভিটা কি তোমার? ভিটা হচ্ছে তোমার কনস্ট্যান্ট। ভি যেহেতু তোমার কনস্ট্যান্ট ধ্রুবক, তার মানে রো সমানুপাতিক কত? এম। যেহেতু তোমার সবগুলোর আয়তন সমান, সো ভি কনস্ট্যান্ট, তাইলে তোমার ঘনত্বটা কার উপর ডিপেন্ড, বা ভরটা কার উপর ডিপেন্ড করতেছে? আমরা বলতে পারি ঘনত্ব ভরের সমানুপাতিক বা ভর ঘনত্বের সমানুপাতিক। তার মানে যেটার ঘনত্ব বেশি হবে ওটার ভরও বেশি, আর যেটার ভর বেশি ওটার জড়তাও বেশি। তাহলে এখানে কোনটার ঘনত্ব বেশি? আমরা জানি যে তামা, রূপা, লোহা এগুলো সবগুলো থেকে পারদের ঘনত্ব বেশি। পারদের ঘনত্ব প্রায় 13,600 কেজি/মিটার কিউব, ঠিক আছে? আর বাকিগুলা সবগুলা 1,000-এর কম, মানে 10,000-এর কম। এটা হচ্ছে 13,600, লোহার হচ্ছে 7,800, তামার, রূপা এগুলো সব 1,000-এর কম, 10,000-এর কম। সো সবচেয়ে বেশি এখানে কোনটা? পারদ। তাহলে আমার অ্যান্সার কি হবে? পারদ। সো এই জিনিসগুলা তোমরা যদি সূত্রগুলো একটু ভালোভাবে জানো, একটু ঠান্ডা মাথায় চিন্তা করবে। ফিজিক্স পুরোটাই হচ্ছে তোমার কনসেপ্টের উপর। সো কনসেপ্ট যদি বুঝতে যাও একটু ঠান্ডা মাথায় চিন্তা করা লাগবে, ঠান্ডা মাথায় প্রিপারেশন নেওয়া লাগবে। এখন আমরা চলে যাই পরবর্তী আমাদের কোয়েশ্চেনগুলোতে। সো বলছে নিউটনের গতির প্রথম সূত্র থেকে কোন দুটি বিষয় সম্পর্কে ধারণা পাওয়া যায়? খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আমরা প্রথম সূত্র থেকে দেখো দুইটা জিনিস বলছে, যে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকে, সমবেগে চলতে থাকে বস্তু সমবেগে চলতে থাকে। সো বলের ধারণা পাইছি, সো বল ইজ কারেক্ট, এই যে এটা কারেক্ট। বাট আরেকটা জিনিসও পাইছি, ওই যে বললাম না, স্থির বস্তু স্থির থাকতে চায়, সমবেগে চলতে হবে বস্তু সমবেগে চলতে চায়, মানে যে স্থির সে স্থির থাকতে চায়, যে গতিশীল থাকতে চায়। তাহলে এটা কি জড়তা না? তাহলে বলও জড়তা। তাহলে অ্যান্সারটা কি হবে আমাদের? বলও জড়তা। এগুলো হবে না। ভরবেগের কোনো আইডিয়া এখানে আমরা পাই নাই, আর শক্তির আইডিয়া পাই নাই, ঠিক আছে? সো ভরবেগের আইডিয়া পাই নাই, সো আমরা পাইছি বলও জড়তার আইডিয়া। তারপর 6 নম্বর কোশ্চেন আসি। বহুপদীতে আমাদের মাঝে মাঝে এগুলো থেকে খুব কনসেপ্টের কোশ্চেন আসে। সো তোমাদের আইডিয়া যদি ক্লিয়ার না থাকে ভালোভাবে অ্যান্সার করতে পারবে না। এখানে দেখা আছে জড়তা একটি প্রাকৃতিক ঘটনা। অবভিয়াসলি এটা একটা ফিজিক্স, মানে একটা ফিজিক্সের ল বা তুমি ন্যাচারাল ল বলতে পারো। এটা এমনি এমনি হয়, এটা কাউকে নিয়ন্ত্রণ করা যায় না, একটা প্রাকৃতিক ঘটনা। ওকে, সো এটা হবে। পরিবর্তনের জন্য বলের প্রয়োজন। অবভিয়াসলি ওই যে আমরা বলছিলাম যে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে, বাট যদি বল প্রয়োগ করি তাহলে স্থির বস্তু গতিশীল হবে। তার মানে কি? তার কি হবে? পরিবর্তন হচ্ছে না, জড়তা পরিবর্তন হচ্ছে না। আবার কি? বল প্রয়োগ না করলে সমবেগে চলতে থাকে বস্তু সমবেগে চলতে থাকবে, বাট প্রয়োগ করলে কি হবে? সমবেগের পরিবর্তন হবে। তার মানে সে আরো কি হবে? তার বেগের পরিবর্তন হবে। তার মানে তার জড়তারও পরিবর্তন হলো। সে হয়তো গতিশীল ছিল সমবেগে, তাকে তুমি ত্বরণ দিছ, অথবা সে হয়তো গতিশীল ছিল, তাকে স্থির করছো। দুইটা ক্ষেত্রেই তোমার বল দেওয়া লাগবে। সো জড়তা যদি চেঞ্জ করতে হয় অলওয়েজ তোমার বল দেওয়া লাগতেছে। সেকেন্ড হচ্ছে ওজন দ্বারা পরিমাপ করা যায় না। এটা ওজন দ্বারা কখনো পরিমাপ করা যায় না, কারণ এটা আমরা ভর দিয়ে পরিমাপ করি। তাহলে অ্যান্সার কি হবে আমাদের? 1 ও 2, ঠিক আছে? সো এইটা হচ্ছে আমাদের এখানকার গেল। আমরা তো
প্রথম সূত্র জড়তা নিয়ে যে কোনো কোশ্চেন অ্যাপ্রোচ করতে পারবো। মৌলিক বল থেকে প্রতি বছর এমন কিছু কোশ্চেন আসে, আমি তোমাদের সিওরিটি দিয়ে বলবো এই কটা কোশ্চেন দেখবে এখান থেকে 100% কমন পাবে। এন্ড এটা খুব সহজে টেকনিক দিয়ে মনে রাখা যায়, ঠিক আছে? এই আমি যা বলছি এটা জাস্ট মাথায় রাখলেই হবে। মৌলিক বল কি? দেখো বিভিন্ন টাইপসের বল আছে, যেমন তুমি ধাক্কা দিচ্ছ, চুম্বকে চুম্বকে অ্যাট্রাকশন হচ্ছে, একটা চার্জ আরেকটা চার্জকে বিকর্ষণ করে আকর্ষণ করে, তারপর হচ্ছে মহাকর্ষ বল কাজ করতেছে, বিভিন্ন ধরনের কিন্তু বল আছে। বাট এগুলোর যদি আমরা ইন্টারনালি যাই, ভিতরে যাই, তাহলে দেখবা অল বল আর 4 টাইপস, 4টা টাইপসের বল পাওয়া যায়। সেই টাইপসগুলো কি? আমরা যদি বলি মহাকর্ষ বল, তড়িৎচুম্বকীয় বল, সবল নিউক্লিয় বল, একটা দুর্বল নিউক্লিয় বল। তো এই বল থেকে প্রতি বছর তোমার কিছু কোশ্চেন থাকে, আমরা জাস্ট ট্রাই করবো এখানকার মধ্যে সেই কোশ্চেনগুলোকে অ্যানালাইসিস করা। এইগুলো বললে বল নিয়ে আমার কোনো কনফিউশন থাকবে না। যেমন আমরা যদি বলি সূর্য থেকে, প্রথম কোশ্চেনটা দেখো কি আছে 7 নম্বরে, আমাকে বলছে যে সূর্য থেকে আলো তাপ তৈরি হয় কোন বল থেকে? সূর্য। তোমরা যারা নিউক্লিয়ার বিক্রিয়াগুলো পড়ছো কেমিস্ট্রিতে, খুব ভালোভাবে এগুলো ছিল, ওইখানে দেওয়া ছিল সূর্যের মধ্যে কি থাকে তোমার মনে রাখবা। সূর্যের মধ্যে আমি যদি এখানে একটু বলি, সূর্যের মধ্যে তোমার হাইড্রোজেন এর আইসোটোপ থাকে, হাইড্রোজেনের আইসোটোপ থাকে 2 নাম্বার এবং 3 নাম্বার। এই হাইড্রোজেন থেকে হাইড্রোজেনের আইসোটোপ কিসে কনভার্ট হয় জানো? হিলিয়ামে কনভার্ট হয়। হাইড্রোজেন থেকে হিলিয়ামে কনভার্ট হয়, মানে নিউক্লিয়ার বিক্রিয়ার মাধ্যমে। এটাকে বললে ছোট মূল্যের নিউক্লিয়াস গুলা বড় মূল্যের নিউক্লিয়াসে কনভার্ট হয়, এটাকে বলে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া। এটাকে কি বলে? এটাকে বলে ফিউশন বিক্রিয়া। কি বিক্রিয়া বলে এটাকে? ফিউশন বিক্রিয়া। ওকে, এখন আসি এই ফিউশন বিক্রিয়াটা, যে সূর্য প্রতিনিয়ত তোমার হাইড্রোজেনগুলো ছিল, হাইড্রোজেনগুলো হিলিয়ামে কনভার্ট হইতে থাকে, আর এখান থেকে প্রচুর পরিমাণে এনার্জি পাওয়া যায়। যে এনার্জি হচ্ছে আমরা, সূর্য হচ্ছে আমাদের এই যে সোলার সিস্টেমে আমাদের দিয়ে থাকে, প্রত্যেকটা গ্রহকে বা পুরো সৌরজগতে দিয়ে থাকে। সো এই ফিউশন বিক্রিয়া, এটা কোন ধরনের বিক্রিয়ার মধ্যে পড়ে? এটা অবভিয়াসলি মহাকর্ষ বল আমরা এলিমিনেট করি। কি বল না? মহাকর্ষ বল না। মনে রাখবা তড়িৎ চুম্বকীয় বল 2 ধরনের হয়, ওই আমরা একটা বললাম চার্জ, আর এটা হচ্ছে আমাদের চুম্বক। 2টা মনে রাখবা, তাইলে তোমাদের আর এখানে কনফিউশন হবে না। তড়িৎ বল আর চুম্বকীয় বল দুটাকে, এটা হচ্ছে আমরা বলতে পারি 2 ভাই আর কি, সেম জিনিস। সো 2টা মিলে একটা ফোর্স বলা হয় তড়িৎ চুম্বকীয় বল। কিভাবে মনে রাখবা? চার্জ যেখানে আছে সেখানে হচ্ছে তড়িৎ, ইলেকট্রিসিটি, আর চুম্বক, এই 2টা যদি থাকে তাহলে সেটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল। সো এখানে আমাদের এখানে এরকম কিছু ছিল না, ছিল না, তাহলে এটা আমাদের কি যাবে? বাদ যাবে। তারপরে এখানে বলো সবল নিউক্লিয় বল আর এটা দুর্বল নিউক্লিয় বল। আচ্ছা, মনে রাখবা এই যে তোমাদের এখানে নিউক্লিয়াসটা কি হয়েছে, ভেঙে নিউক্লিয়াসটা অ্যাড হয়ে বড় মূলের নিউক্লিয়াসে কনভার্ট হয়েছে, হাইড্রোজেন থেকে হিলিয়ামে কনভার্ট হয়েছে। সো নিউক্লিয়াসের প্রোটন আর এই সবল নিউক্লিয় বলটা কি মনে রাখবো? প্রোটন ও নিউট্রনের মধ্যকার বল। প্রোটন আর নিউট্রনের মধ্যে যে শক্তিশালী বলটা কাজ করে সেটাই হচ্ছে সবল নিউক্লিয় বল। আমরা পারমাণবিক যত বোমা দেখি না, সো এগুলো কেন বেশি ডেঞ্জারাস হয়? কারণ এই প্রোটন আর নিউট্রন বলের অ্যাট্রাকশন, এর অ্যাট্রাকশনটা হচ্ছে জগতের সবচেয়ে শক্তিশালী বলের মাধ্যমে কানেক্ট থাকে। আমরা এই যে সবল নিউক্লিয় বল আছে না, সবল নিউক্লিয় বল হচ্ছে তোমার এই জগতে যত বল পাওয়া যায়, এই যে 4টা টাইপসের বল বললাম, এর মধ্যে সবচেয়ে শক্তিশালী হচ্ছে সবল নিউক্লিয় বল, ঠিক আছে? আর দুর্বল নিউক্লিয় বল হচ্ছে যে তেজস্ক্রিয়তা, ওই যে তোমার যে বিটা রশ্মি ক্ষয় হয় না, সেখানে কাজ করে। সো এখানে অ্যান্সার কি হবে বলো তো? এখানে আমরা অবভিয়াসলি খুবই শক্তিশালী একটা বল পাচ্ছি, তাহলে এটা হবে সবল নিউক্লিয় বল। সবচেয়ে শক্তিশালী বল কোনটা? সবল নিউক্লিয় বল। তো সূর্যের মাধ্যমে সবচেয়ে শক্তিশালী ওইখানে বল থেকেই তুমি এনার্জিটা পাচ্ছ, তাহলে এটা অ্যান্সার কি হবে? সবল নিউক্লিয় বল হবে। তেজস্ক্রিয় রশ্মি থেকে যে বিটা রশ্মি ক্ষয় হয় সেটা কোনটাই জানো? অনেক মনে রাখবো দুর্বল নিউক্লিয় বলের জন্য। এটা খুব ডিটেলসে ক্লাস নেওয়া যায়, মানে কেন বিটা রশ্মি থেকে কিভাবে তোমার হচ্ছে কিভাবে দায়ী তেজস্ক্রিয় রশ্মি বের করার জন্য, মানে দুর্বল নিউক্লিয় বল কেন তোমার বিটা রশ্মিকে ক্ষরণ করে। বাট ওইটা এখন দরকার নাই, তোমাদের যতটুকু শর্ট টাইমে দরকার তোমরা মনে রাখবা দুর্বল নিউক্লিয় বল হচ্ছে তোমার বিটা রশ্মি ক্ষয়ের জন্য, তাই এটা অলওয়েজ সবসময় আসে, ঠিক আছে? তো এটা মাথায় রাখবা। বিকর্ষণ বল কোনটি? এখন আমরা একটু বলি কোনটা কোনটা আকর্ষণ, কোনটা কোনটা বিকর্ষণ হয়। তড়িৎ চৌম্বকীয় বল দেখো চার্জ কি করে, দেখো তো সমধর্মী চার্জগুলো কি করে? বিকর্ষণ করে, বিপরীতধর্মী চার্জগুলো আকর্ষণ করে, এটা তো তোমরা জানো। তার মানে আবার চৌম্বকীয় বলটা কি করে দেখো তো? চৌম্বকীয় বলটা কিন্তু আকর্ষণ, যেমন তুমি সেম মেরু দিলে বিকর্ষণ করবে, বিপরীত মেরু দিলে আকর্ষণ করবে, ওই যে নর্থ পোল আর সাউথ পোল থাকে। সো দেখো এটার কিন্তু আকর্ষণ বিকর্ষণ দুইটাই আছে। কি আছে? এই বলটা আকর্ষণ করে, আকর্ষণ ও বিকর্ষণ দুইটাই করে, আকর্ষণ ও বিকর্ষণ দুইটাই করে। মহাকর্ষ বলটা শুধুমাত্র কি করে? মহাকর্ষ বলটা কিন্তু শুধুমাত্র আকর্ষণ করে। তাহলে এখানে বলছে বিকর্ষণ বল কোনটি? সবল নিউক্লিয় বল শুধু আকর্ষণ,
সবই আকর্ষণ করে, ঠিক আছে। বাট বিকর্ষণ কে করবে শুধু বলো তো? এখানে সবগুলোই আকর্ষণ করে। বিকর্ষণ করবে শুধুমাত্র তড়িৎচুম্বকীয় বল। কখন বিকর্ষণ করবে আমরা জানি? সমধর্মী চার্জ হইলে। আবার সমধর্মী পোল হইলে, যেমন সাউথ পোল বিকর্ষণ করবে, নর্থ পোল বিকর্ষণ করবে। সবল নিউক্লিয় বলের পাল্লা, এই কোয়েশ্চেনটা অনেকবার আসছে, দেখো 24-এ আসছে, তোমার সিলেট বোর্ড, কুমিল্লা বোর্ডে 2বার আসছে 23 সালে। সো এইটা একটু মাথায় রাখতে হবে। সবল নিউক্লিয় বলের পাল্লা হচ্ছে 10⁻18 মিটার, মানে খুবই শর্ট। মানে আমরা যে সবল নিউক্লিয় বলটা তো সবচেয়ে শক্তিশালী, তাই না? এটা খুবই শর্ট রেঞ্জের মধ্যে কাজ করে, 10⁻18, অনেক কম। এখানে তোমরা একটা জিনিস মনে রাখতে পারো, ঠিক আছে? সরি, এটা 18 হবে না, এটা 18 হবে না, এটা 18 হবে না, এটা 15 হবে। 10 ইনভার্স কত? 10 ইনভার্স 50 মিটার রেঞ্জে কাজ করে। ওকে, আর 10 ইনভার্স 18 মিটারে কাজ করে হচ্ছে দুর্বল নিউক্লিয় বলটা। এটা মাথায় রাখতে পারো যে দুর্বল নিউক্লিয় বল আছে না, দুর্বলটা কাজ করে হচ্ছে তোমার 10 ইনভার্স 18 বলের মাধ্যমে। এটা কিন্তু পরীক্ষা আসতে পারে, সো একটু মাথায় রাখবো, কাজে দিবে। দুর্বল বল কোনটি? আচ্ছা, এখন আসলে সবচেয়ে সবল আর সবচেয়ে দুর্বল বল কোনটা আমরা একটু এইখানে একটু মার্ক করে দিব, এটা একটু মাথায় রাখতে হবে। সবচেয়ে সবল হচ্ছে এটা, আর সবচেয়ে দুর্বল হচ্ছে কোনটা? সবচেয়ে দুর্বল লাগবে হচ্ছে মহাকর্ষীয় বল। সো মহাকর্ষীয় বলকে যদি আমরা 1 গুণ দেই, মহাকর্ষীয় বল থেকে দুর্বল নিউক্লিয় বলটা হচ্ছে 10⁻31 গুণ শক্তিশালী। তড়িৎ চৌম্বকীয় বল হচ্ছে 10⁻39 গুণ শক্তিশালী। আর সবল নিউক্লিয় বল হচ্ছে 10⁻41 গুণ শক্তিশালী। বোঝা গেছে? এই জিনিসগুলো যদি একটু মাথায় রাখি তাহলে কিন্তু আমাদের হয়ে যায়। তাহলে আমরা এখানে একটু মাথায় রাখবো, সবচেয়ে শক্তিশালী বল কোনটা? সবল বল। সবচেয়ে দুর্বল বল কোনটা? মহাকর্ষীয় বল। কেন সবচেয়ে মহাকর্ষীয় বল দুর্বল? খুব সিম্পলি এটাকে এক্সাম্পল দেওয়া যায়। ধরো যে দুইটা ছোট ছোট চুম্বক নাও, কত ফোর্সে তারা অ্যাট্রাকশন করে। বাট ধরো চুম্বকের থেকে বড় তুমি কি নিলা? বড় ধরো একটা বই নিতে পারো, দুইটা বই নিতে পারো, বা দুইটা টেবিল নিতে পারো, পাশাপাশি রাখলে ওরা কি অ্যাট্রাকশন করে? করে না। বাট তাদের মধ্যে কিন্তু অ্যাট্রাকশন বল কাজ করতেছে। এটা খুবই সামান্য, বোঝা গেছে? খুবই সামান্য। সো এই জন্য তোমার মহাকর্ষ বলটা সবচেয়ে দুর্বল বল, আর সবচেয়ে সবল বল হচ্ছে তোমার সবল নিউক্লিয় বল। ঠিক আছে? তো আমরা মনে রাখবো সবচেয়ে। এখান থেকে কিন্তু মাঝে মাঝে তোমার একটা কোয়েশ্চেন আসে কোনটা থেকে কোনটা বড়, তো মনে রাখবো সবার আগে কি? সবার আগে হচ্ছে মহাকর্ষীয় বল, যেটা হচ্ছে 1 গুণ ধরলে এটার থেকে 10⁻31 হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। এটা থেকে শক্তিশালী হচ্ছে সবল নিউক্লিয় বল, এটার থেকে শক্তিশালী হচ্ছে এটা থেকে শক্তিশালী তড়িৎচুম্বকীয় বল, তার থেকে শক্তিশালী সবল নিউক্লিয় বল। মনে থাকবে? ওকে, সো এটা কি হবে অ্যান্সার? মহাকর্ষীয় বল। এখানে বলছে যে গ্যালাক্সির ভিতর নক্ষত্ররা ঘুরপাক খায় কোন বলের কারণে? অ্যাট্রাকশন বলের কারণে। গ্যালাক্সির প্রত্যেকটা এর মধ্যে কি ধরনের বল কাজ করে বলো তো? তাদের মধ্যে কি কোনো চার্জ আছে? চুম্বক আছে? না। তাহলে তড়িৎচুম্বকীয় বল হবে? হবে না। হবে না। সবল নিউক্লিয় বল কেন আসবে? সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল, এগুলা খুবই শর্ট রেঞ্জের মধ্যে কাজ করে, খুবই শর্ট রেঞ্জ। যেমন সবল নিউক্লিয় বল তো বললাম 10 ইনভার্স কত? এটা 10 ইনভার্স 15 মিটারের মধ্যে কাজ করে, এটা 10 ইনভার্স 18 মিটারের মধ্যে কাজ করে। সো এগুলো তো হবেই না, ঠিক না? আমরা জানি বড় বড় জিনিসের মধ্যে হচ্ছে মহাকর্ষীয় বল কাজ করে। মহাকর্ষীয় বলের কারণে কিন্তু সূর্য তোমার একটা কক্ষপথে ঘুরতেছে, পৃথিবী সূর্যের পাশাপাশি ঘুরতেছে, চারপাশে ঘুরতেছে, চাঁদ পৃথিবীর চারপাশে ঘুরতেছে, এই জিনিসগুলো। সামারি যদি বলি, সবচেয়ে শক্তিশালী বল এখানে কি? সবল। সবচেয়ে দুর্বল হচ্ছে মহাকর্ষীয় বল। আর সিরিয়াল যদি বলি ছোট থেকে বড়, মহাকর্ষীয়, তারপরে হচ্ছে তোমার কি দুর্বল, তারপর হচ্ছে তড়িৎচুম্বকীয়, তারপর হচ্ছে সবল। এই কথা কয়েকটা জিনিস মাথায় রাখলে হয়ে যাবে। আরেকটা জিনিস, পিটার রশ্মির জন্য দায়ী কোনটা? দুর্বল। আর ওই যে ফিউশন বিক্রিয়া, পারমাণবিক বোমা, যাই বলবে সেগুলো কি হবে? কেন? যেগুলো যেখানেই দেখবা সবচেয়ে শক্তিশালী জিনিসটা পাচ্ছ, সেখানেই তুমি সবল জায়গা দিবা। সেটা তোমার সূর্য তৈরি করে, সূর্য হচ্ছে তোমার এনার্জি দিতেছে, তারপরে হচ্ছে পারমাণবিক বোমা, সবগুলাই কি হবে তোমার? সবগুলাই তোমার হবে হচ্ছে সবল নিউক্লিয় বল। তো তারপরে টাইপসটাতে চলে যাই, খুবই সিম্পল একটা টাইপস। এটার থেকে মাঝে মাঝে আমরা ভুল করি। সমস্যা হচ্ছে আমরা এগুলো নিয়ে ওইভাবে, এমসিকিউতে আমাদের সবচেয়ে কম টাইম দেওয়া হয়, আর এমসিকিউতে টাইম কিন্তু তোমার সবচেয়ে লিমিটেড। সো একটু যদি প্র্যাকটিস না থাকে তাহলে কিন্তু এগুলো অ্যান্সার করা টাফ হয়ে যায়। সাম্য বল কি জিনিসটা আমরা যদি বলি, সাম্য বল, ধরো যে ব্যাপারটা এরকম হয়েছে, দুইজন সমান শক্তিশালী দুইটা মানুষ ধরো একটা জিনিস নিয়ে বা একটা ধরো বল নিয়ে টানাটানি করতেছে, তাহলে কি হবে বলতো? তারা কি বলটাকে সমান শক্তিতে দুজনে টানতেছে, তাহলে কি বলটা নড়বে? মানে এরকম হয়েছে, ধরো যে এখানে একটা বল আছে, ও টানতেছে এইদিকে, ও টানতেছে এইদিকে, এন্ড দুইটা বলই সমান এফ। এটা ধরো F1, এটা হচ্ছে F2। সো F1 আর F2 যদি তোমার সমান হয়, তাহলে এই বলটা কি নড়বে? এখানে না, নড়বে না। কিন্তু এটার উপর কিন্তু দুটা বল কাজ করতেছে, তাহলে এটা আমরা কি ধরনের বল বলবো? এটাকে আমরা বলবো সাম্য বল। মানে যদি একটা বলের উপর দুই বা ততোধিক বল কাজ করে,
একটা মানে আমরা বলবো যে একটা বস্তুর উপর যদি 2 বা ততোধিক বল কাজ করে এবং তার লব্ধি যদি শূন্য হয়, মানে বোঝাই যাচ্ছে না এটার মধ্যে কিছু আছে, মানে বোঝাই যাচ্ছে না, তাহলে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো সাম্য বল। তাহলে কোনো বলের লব্ধি শূন্য হলে সেটাকে আমরা কি বলবো? সাম্য বল বলবো। মানে তুমি এতগুলো বল দিতেছো, তার কোনো অ্যাক্সেলারেশন, কোনো ত্বরণ হচ্ছে না, ঠিক আছে? আচ্ছা, সাম্য বল ক্রিয়াশীল থাকে। পরের কোয়েশ্চেন, জাহাজ পানিতে ভাসার সময় একটু চিন্তা করো তো। এই যে এখানে ধরো জাহাজ ভাসতেছে, হ্যাঁ, সো জাহাজ ধরো এটাই জাহাজ, ওকে? সো এই যে জাহাজ ভাসতেছে এখানে, বলো তো জাহাজ কেন ভাসে? জাহাজে কিন্তু নিচের দিকে একটা ওজন কাজ করতেছে, মানে নিচের দিকে একটা ওজন কাজ করে পৃথিবীর আকর্ষণের কারণে। ডব্লিউ ইকুয়াল টু কত? এমজি, জানি তাই না? তাহলে কথা হচ্ছে ও তো মাটিতে মানে নিচের দিকে চলে যাওয়ার কথা, যাচ্ছে না কেন? কারণ সেম পরিমাণ বল উপর দিকে কাজ করতেছে, সেটা হচ্ছে প্রতিক্রিয়া বল। প্রতিক্রিয়া বলটা তোমরা ফিল করতে পারো? ফিল করা যায় তো। ধরো তোমরা দাঁড়ায় আছো, তোমাদের কি মানে তুমি একটা সারফেসের উপর দাঁড়ায় আছো, অবভিয়াসলি তোমার একটা ওজন পৃথিবীর দিকে কাজ করতেছে, কেন্দ্রের দিকে আরেকটা, তাহলে কি হওয়ার কথা? তুমি হচ্ছে ভিতরে চলে যাওয়ার কথা না, বাট যাচ্ছ না কেন? সেম পরিমাণ বল তোমার উপর দিকে কাজ করতেছে, প্রতিক্রিয়া বল। এই জন্যই তো তোমার পায়ে ব্যথা লাগতেছে, তাই না? পায়ে কেন ব্যথা লাগতেছে? তুমি অনেকক্ষণ দাঁড়ায় থাকলে তো তুমি পায়ের মধ্যে একটা ইয়ে পাবা, মানে একটা ব্যথা পাচ্ছ। কেন পাচ্ছ? কারণ উপর দিকেও তুমি একটা বল পাচ্ছ, নিচের দিকে যেই পরিমাণ ওয়েট পৃথিবী টানতেছে, উপর দিকে সেম পরিমাণ প্রতিক্রিয়া তুমি পাচ্ছ। যার কারণে কি হচ্ছে দেখো, এই দুইটা বল আর এমন হচ্ছে এমজি তোমার হচ্ছে সমান, যার কারণে স্থির অবস্থায় আছি। যেমন আমরা বসে আছি, এটাও স্থির থাকা, বোঝা গেছে? তাহলে জাহাজটা যে পানিতে ভাসতেছে, নিচে একটা বল কাজ করতেছে, সেটা হচ্ছে ওর ওজন, আর উপর দিকে ওর প্রতিক্রিয়া বলটা কাজ করে, এর দুইটা সমান, যার কারণে স্থির আছে। তা আমরা বলতে পারি না এখানে একটা বস্তুর উপর দুইটা বল কাজ করছে এবং তার লব্ধি কত? শূন্য। সো এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো সাম্য বল। একটি বস্তু উপর থেকে নিচে পড়ার সময়, আচ্ছা চিন্তা করো, একটা বস্তু উপর থেকে নিচে পড়তেছে, ছেড়ে দিছো, এইখানে যদি তার উপর সাম্যবল ক্রিয়া করতো, তাহলে কি সে নিচে পড়তো? না, সে অবভিয়াসলি কি থাকতো? সাম্যবল ক্রিয়া করলে কোনো কিছুর মধ্যে কখনোই তুমি বল পাবা না, বা তার মধ্যে কখনো ত্বরণ পাবা না। বাট উপর থেকে নিচে পড়লে আমরা জানি একটা বস্তু হচ্ছে তোমার ত্বরণের নিচে পড়ে, অভিকর্ষ ত্বরণে। তার মানে এই জিনিসটা আমার কখনো সাম্যবল হতে পারে না। আবার চিন্তা করে দেখো তো, উপর থেকে যখন নিচে পড়তেছে তার উপর একটা বল কাজ করতেছে। কয়টা বল? একটা। সেটা হলো কি? জি কাজ করতেছে। জি একটা ত্বরণ। কোনো কিছুর উপর যখন দেখবে ত্বরণ, তখন কখনো সেটা সাম্যবল হবে না। তাহলে এটা হবে না। কোনো একটা লোক চেয়ারে বসে থাকার সময়, কোনো একটা লোক যখন চেয়ারে বসে আছে, তখন তার নিচের দিকে একটা বল কাজ করে, সেটা হচ্ছে তার ওজন, উপর দিকে একটা বল কাজ করে, প্রতিক্রিয়া বল, এন্ড দুইটা সমান। এই কারণে কিন্তু সে ব্যালেন্স আছে, স্থির আছে, তার মধ্যে কোনো ত্বরণ নাই, ঠিক আছে? তাহলে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো সাম্য বল। তাহলে অ্যান্সার হবে কত? এক আর সরি, এটা 3 হবে, ওকে, এটা 3 হবে, ওকে, 1 আর 3। তাহলে কিভাবে মনে রাখবা? সাম্য বলের ক্ষেত্রে আমি যদি এখানে একটু বলি, সাম্য বলের ক্ষেত্রে যে জিনিসটা মনে রাখবা, আমাদের ত্বরণ শূন্য হবে। কত কি হবে? ত্বরণ শূন্য হবে। যখনই দেখবা কোনোটার মধ্যে ত্বরণ শূন্য, তখনই বুঝবে এটা সাম্য বল, ওকে? ত্বরণ শূন্য। 2 নম্বর মনে রাখবা, তার হচ্ছে আমাদের বল শূন্য হবে। বল মানে লব্ধি বল শূন্য হবে। কি বল? ঠিক আছে, লব্ধি বলও শূন্য হবে। 3 নম্বর যদি আমরা এই দুইটা জিনিস মাথায় রাখলে মোটামুটি আমাদের হয়ে যাবে। সো আমরা এখান থেকে অ্যান্সার করতে পারবো। এবার চলে যাই আমরা নেক্সটে। পরেরটা হচ্ছে আমাদের ভরবেগ নিয়ে আমাদের কিছু কোয়েশ্চেন আছে এখানে। সো ভরবেগে বলা হয়েছে, ভরবেগ হচ্ছে আমরা যদি বলি ভরবেগ কি জিনিসটা, ভরবেগ পি ইকুয়াল টু হচ্ছে কত? এমভি। ভর এবং বেগের গুণফল, তাই না? ভরবেগের একক কি? যে ভরবেগ জানে তার একক বের করতে টাইম লাগবে না। ভরবেগ কি? ভরবেগ মোমেন্টাম, পি ইকুয়াল টু হচ্ছে কত? এমভি। সো এম এর একক হচ্ছে কেজি, ভির একক হচ্ছে মিটার সেকেন্ড ইনভার্স 1। অ্যান্সার কোনটা হবে বলো তো? অবভিয়াসলি এটা। এগুলো নিয়ে কারো সমস্যা হয় না। ভরবেগের মাত্রা কি? মাত্রা বের করা শিখেছি আমি। তোমাদের একক আর মাত্রা নিয়ে হচ্ছে আলাদা একটা ক্লাস নিব। এই জিনিসটা তোমার বোর্ডের জন্য খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে প্রতি বছর একটা দুইটা কোশ্চেন থাকে, কিভাবে এগুলো শর্ট টাইমের মধ্যে করবে। এখন আসো ভরবেগের মাত্রা কি, এখান থেকে মাত্রা বের করে ট্রাই করি। সো দেখো, কেজি, কেজি মানে হচ্ছে কত? কেজি হচ্ছে তোমার মাস, বড় হাতের এম হবে। মিটার, মিটারের হচ্ছে লেন্থ, বড় হাতের এল হবে। এস, তাহলে এস এর হচ্ছে টাইম, টি ইনভার্স 1। তাহলে কত হবে বলো? এম এল টি ইনভার্স 1। এগুলো জাস্ট তোমার 60টা রাশি আছে, 60টা রাশির মধ্যে জাস্ট 3টা রাশি, 3টা জানলেও হয়ে যায়, 4টাও লাগে না। 4টা হইলে ভালো, 4টা জানলে মোটামুটি তুমি সবগুলো অ্যান্সার করতে পারবে। যেমন কেজি, কেজি হচ্ছে কি? ভরের একক না? কেজি মানে কত? আমি যদি বলি কেজি মানে হচ্ছে ভরের একক, ভর, ভরের ইংলিশ হচ্ছে মাস। তাহলে মাস, কেজি যখনই দেখবা কেজি, তখন হচ্ছে তুমি এই যে মাস বসাবা, এখানে কি বসাবা?
এই যে তোমার হচ্ছে ভরের মাস আছে না, এই মাসের এম বসাবা। তারপর হচ্ছে ধরো, আর তারপর হচ্ছে কত, মিটার। মিটার মানে হচ্ছে কি লেন্থ, লেন্থের একক, তাই না? সো যখনই দেখবে লেন্থ তখন বড় হাতের এল বসাবা। তারপরে দেখো হচ্ছে যে টাইম, সময়। টাইম হচ্ছে কি বসাবা, বড় হাতের টি বসাবা এখানে। টাইম, সময় না, এস। সো তাহলে দেখো এখান থেকে মাস নিবা, এখান থেকে লেন্থ নিবা, আর এখান থেকে হচ্ছে টি নিবা। তাহলে মোটামুটি আমাদের কিন্তু এখানে হয়ে যাচ্ছে। ব্যাপারটা বুঝতে পারছো? এই জিনিসগুলো নিয়ে আমি ডিটেলসে ক্লাস নিব। এখন দেখো 60 নিউটন বল 30 মিটার ভরের একটি বস্তুর উপর 1 মিনিট ক্রিয়া করলে বস্তুটির বেগের পরিবর্তন কত? বেগের পরিবর্তন চাইছে, তাই না? সো আমি ডিরেক্টলি একটা সূত্রের মাধ্যমে করতে পারি। দেখো এখানে কি কি জিনিস আছে আমি একটু লিখবো, হ্যাঁ। প্রথমে আছে 60 নিউটন, মানে এফ আছে, এম আছে, 1 মিনিট টি আছে, বস্তুর বেগের পরিবর্তন নির্ণয় করতে বলছে। আমি একটা ফর্মুলা জানি, ফর্মুলাটা কি? এফ ইকুয়াল টু এম এ, তাই না? নিউটনের দ্বিতীয় সূত্র। সো এই এ মানে কত বলো তো? ভি মাইনাস ইউ বাই টি আর এফ, তাই না? সো এখানে বলছে বেগের পরিবর্তন। পরিবর্তন মানে কি? শেষ বেগ মাইনাস আদি বেগ, তাই না? সো এখানে আমরা কি পরিবর্তন কিভাবে করবো? ধরো এখানে গুণ করে দাও, এফ টি বাই এম ইকুয়াল টু কত? ভি মাইনাস ইউ। ভি মাইনাস ইউ, এই যে শেষ বেগ মাইনাস আদি বেগ, এই জিনিসটাই আমাকে বের করতে বলছে। বলছে বেগের পরিবর্তন নির্ণয় করো। কি বলছে? বেগের পরিবর্তন নির্ণয় করতে বলছে। তাহলে আমরা এখানে মানগুলা বসায় দিই, ঠিক আছে? আমরা যদি এখানে মানগুলা বসায় দিই, যে এফ টির মানগুলা যদি বসায় দিই, তাহলে কিন্তু এখানে হয়ে যায়। সো আমরা বলতে পারি ভি মাইনাস ইউ ইকুয়াল টু হচ্ছে এফ টি। এফ টি হচ্ছে কত তোমার 60, আর টাইম লাগছে 1 মিনিট। 60 বড় হচ্ছে কত? 30 কেজি। তাহলে তোমার 60 60, সো 60 কেন নিছি? 1 মিনিটে তুমি অবভিয়াসলি সেকেন্ডে নিবা, এসআই ইউনিটে নিবা। 60 ভাগ হচ্ছে তোমার 30, সো 120। কত হয় তোমার ভরবেগের পরিবর্তন? 120 মিটার পার সেকেন্ড। কোনটা হবে তাহলে অ্যান্সার তোমার? কোনটা হবে বলো? 120। পরে চলে আসো, এখানে বলছে বস্তুদ্বয়ের মিলিত বেগের মান কত? একটা ডায়াগ্রাম দেওয়া আছে, দেখবা খুব সুন্দর মতো, যে 4 কেজি ভরের বস্তু 12 মিটার এদিকে যাচ্ছে, 6 কেজি ভরের বস্তু 4 মিটার এদিকে যাচ্ছে। তাহলে বস্তুদ্বয়ের মিলিত বেগের মান কত? মিলিত বেগ বুঝতেছো? তোমরা যারা ভরবেগের কনজারভেটিভ সূত্রটা পড়ছো, ওইখানে মিলিত বেগ মানে সংঘর্ষের পরে তারা হচ্ছে একসাথে মিলিত হয়ে গেছে। আমরা ফর্মুলা কি জানি বলো তো? আমরা যদি এখান থেকে এখানে সলভ করে ফেলি, দেখো যে m1 u1 প্লাস m2 u2, তাই না? m1 v1 প্লাস m2 v2, যখন কোনো কিছু সংঘর্ষ হয় ভরবেগের সূত্রটা সমর্থন করে। এখন এখানে বসা দাও, এখানে কি বলো? বলছে মিলিত বেগ, মানে দুইটা মিলিত হয়ে গেছে, তাহলে কি তাদের বেগটা সেম হবে না? তাহলে এই v1 আর v2 সমান, তাহলে আমরা এখানে কি লিখতে পারি বলো তো? m1 u1 m2 u2 ইকুয়াল টু কত লেখা যায় বলো তো? m1 v প্লাস m2 v। ফাইনালি এখান থেকে আমরা কি পাইছি বলো তো? এখান থেকে আমরা পাইছি, আমরা এখানে মানগুলো বসাই দিই। m1 এর মান কত বলো তো? বস্তুদ্বয়ের মিলিত বেগ। তাহলে প্রথমটার বড় হচ্ছে 4 কেজি, তার বেগ হচ্ছে তোমার ইনিশিয়াল বেগ ছিল 12, প্লাস পরেরটার বড় হচ্ছে 6 কেজি, তার বেগ হচ্ছে 4। এখন এখানে একটু কাহিনী আছে। কাহিনীটা কি? দেখো যে তোমার এই বেগটা হচ্ছে তুমি কি ধরছো? যেমন আমি যদি বলি ইউ1 যে ধরছি, ইউ1 এর বেগটা কত ধরছি আমি? 12 মিটার সেকেন্ড ইনভার্স 1। ইউ1 এর বেগটা কোন দিকে গেছে বলো তো? এর বি এর দিকে গেছে না? সো বি এর বেগটা কিন্তু তার বিপরীত। তাহলে আমরা ইউ2 এর বেগটা অবভিয়াসলি আমাদের ঋণাত্মক ধরতে হবে। কি ধরতে হবে? ঋণাত্মক। এখন এটা কেন ধরবো? যখন আমরা কোনো কিছু যত ইকুয়েশন ইউজ করি সবগুলা একই দিকে, একই দিকে চিন্তা করবে আমরা, ঠিক আছে? সো একই দিকে যখন চিন্তা করতে হয়, যেহেতু একটা যাচ্ছে এই দিকে আরেকটা তার বিপরীত দিকে যাচ্ছে, তাহলে আমরা জানি ওটা ডাইরেকশন চেঞ্জ করার জন্য, তাহলে বিপরীতের এটাকে আমরা কি করব? এই একটা যাচ্ছে এই দিকে, একটা যাচ্ছে হলো এই দিকে, তো এটা ডাইরেকশন যদি আমরা এদিকে করতে চাই তাহলে মাইনাস দিতে হবে। মাইনাস দেওয়া মানে 180 ডিগ্রিতে ঘুরে গেছে, মানে বিপরীত হয়ে গেছে। আগে যাচ্ছে এদিকে, এখন যাচ্ছে এদিকে। সো আমরা কি করব? এই যেটাকে -4 করে দিলাম। সো এখানে কত আসে দেখো, আলটিমেটলি ইকুয়াল টু কত পাইলাম? ইকুয়াল টু পাইছি হচ্ছে আমরা ভি কমন নিলে m1 প্লাস m2। m1 এর মান হচ্ছে 4 আর 6 10 কেজি। ওকে, আমি বসাই দিলাম। তাহলে দেখো এখানে কত আসে। আমরা যদি বলি 400 কত, 4 12 48 মাইনাস
424 ইকুয়াল টু হচ্ছে ভি 10। সো দেখো তো কত আসে, 48 মাইনাস 24, তার মানে হচ্ছে 24/10 ইকুয়াল টু ভি। সো এখান থেকে আমরা ফাইনালি পাইছি ভি ইকুয়াল টু 4.2, 2.4। তাহলে অ্যান্সার কোনটা হবে? এটা হবে। এখন বলছে মিলিত হওয়ার পর বস্তুটাই কোন দিকে যাবে। এখন চিন্তা করো তো, মিলিত হওয়ার পর আমরা ভেলোসিটি কত পাইছি? প্লাস। মানে কি বুঝছো, এখানে কিন্তু দুইটা ভেলোসিটি দিছি, এদিকে যেটা গেছে ওটাকে আমরা প্লাস ধরছি, এদিকে যেটা গেছে ওটাকে আমরা মাইনাস ধরছি। এখন আমি ভির মানটা কি প্লাস পাইছি না? প্লাস পাইছি, মানে যারে প্লাস ধরছি তার দিকে গেছে। তাহলে কারে প্লাস ধরছিলাম? এর প্লাস ধরছি, তার মানে এর দিকে গেছে। কার দিকে গেছে? এর দিকে। যদি মাইনাস পাইতাম তাহলে বি মাইনাস কে ছিল এখানে? বি। সো বি এর দিকে যাইতো। তাহলে এখানে মিলিত হওয়ার পর কার দিকে যাবে? এর দিকে যাবে। এই কোশ্চেনটা এমসিকিউ তো করছো না, এটা কিন্তু সিকিউ তো আসবে, খুব ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের জন্য। তারপরে এখানে আসো। আচ্ছা আচ্ছা, এখানে এখানে একটু 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 কারেকশন, একটু এই বস্তুর দিকে যাবে, মানে এ বস্তু যেদিকে গেছে ওই দিকে যাবে, নট লাইক মানে এ বস্তুর দিকে, এ বস্তুর মানে এটা এমনটা হবে আদি দিকে, আদি দিকের সাথে এই বস্তু যেদিকে গেছে ওইদিকে যাবে। ব্যাপারটা ঠিক আছে? ওকে। তারপরে দেখো নেক্সট হচ্ছে আমাদের নেক্সট টাইপ সংঘর্ষ রিলেটেড, খুবই সহজ একটা ম্যাথ। এই টাইপের ম্যাথটা আমাদের বোর্ডের জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখো একটা বলছে 4 কেজি 6 কেজি ভরের দুটি বস্তু যথাক্রমে 10 ও 5 বেগে একই দিকে গতিশীল ধাক্কা খাওয়ার পরে বস্তু দুটি যুক্ত অবস্থায় থাকলে যুক্ত বেগের মান কত? ওই ভরবেগের সংরক্ষণ সূত্রের মধ্যেই কিন্তু পড়ছে এটা। যখনই দেখবা কোনো কিছু অ্যাট্রাকশন করতেছে, আঘাত করতেছে, তখনই হচ্ছে আমরা এই ফর্মুলাটা ইউজ করে ফেলতে পারি। দেখো তো তাইলে আমরা ওইটা যেহেতু ডিটেলসে করছি, এটা শর্টলি করে ফেলবো। বস্তু ভরের যথাক্রমে তারা, দেখো এখানে একটা কথা খেয়াল রাখো, তারা কিন্তু একই দিকে গেছে, মানে দুইটাই প্লাস হবে। ওকে, তাহলে এটা হচ্ছে তোমার M1, এটা হচ্ছে তোমার M2, এটা হচ্ছে তোমার U1, এটা হচ্ছে তোমার U2। ধাক্কা খাওয়ার পর বস্তু দুইটি যুক্ত অবস্থায় থাকলে, যুক্ত অবস্থায় থাকলে বস্তুর বেগ কত? যুক্ত অবস্থায় থাকলে দুইটা হচ্ছে ধরলাম v বেগে যাবে, দুইটার বেগ সেম হবে। তাহলে আমরা কি করব? M1 U1 প্লাস M2 U2 ইকুয়াল টু হবে কত? M1 প্লাস M2 v। কিভাবে করছি একটু আগে একটু করে আসলাম। কারণ হচ্ছে দেখো তোমার যেহেতু যুক্ত অবস্থায় যাচ্ছে দুইটার বেগ সমান হবে, সো বেগ কমন নিলে M1 প্লাস M2 পাই, খুব সহজে। সো এখন এটা আমরা এটা করতে আমাদের বেশিক্ষণ লাগবে না। দেখো M1 এর মান হচ্ছে কত? 4 ইন্টু 10 প্লাস M2 এর মান হচ্ছে কত? 6 ইন্টু 5। সবগুলা কেন প্লাস দিছি? তোমার ভেলোসিটি একই দিকে যাচ্ছে। আর M1 আর M2 যোগ করলে 4 আর 6 করলে কত হয়? 10 হয়, ইকুয়াল টু হচ্ছে আমাদের v। সো ফাইনালি আমরা v এর মান কত পাই বলো তো? এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি, 4 10 40 প্লাস 30 বাই হচ্ছে 10, 70/10 মানে 7 মিটার পার সেকেন্ড। অ্যান্সার কোনটা হবে? এটা। বোঝা গেছে? পরেরটা দেখো সিমিলার, বলছে 1 কেজি ভরের একটি বন্দুক থেকে 5 গ্রাম ভরের একটি গুলি ছোড়া হলে গুলিটির বেগ এত হয়, বন্দুকের বেগ কত? বন্দুকের বেগ কত? এখানে দেখো বন্দুক যখন বের হইছে, গুলি যখন বের হইছে বন্দুক থেকে, তখন কিন্তু এখানে একটা সংঘর্ষ হইছে। ভরবেগের সূত্র অ্যাপ্লাই করে দিবা। তো আমরা ধরি M1 U1 M2 U2 M1 V1 M2 V2। এখন বলো সংঘর্ষের আগে বন্দুক থেকে যখন গুলি বের হয়েছে, তখন সংঘর্ষের আগে তোমার গুলি কি স্থির ছিল না? অবভিয়াসলি স্থির ছিল। বন্দুক স্থির ছিল, তার মানে দুটোর আদিবেগই কত? 0। বোঝা গেছে? U1 এমন হচ্ছে U2 দুইটাই কত ছিল? 0, কারণ দুইটাই স্থির ছিল। সো তাহলে এই দেখো M1 0 প্লাস M2 0 ইকুয়াল টু কত হবে? M1 এর মান কত বলো তো? M1 ধরলাম আমি বন্দুকেরটা, তাহলে 1 কেজি গুলিটির বেগ, বন্দুকের বেগ দেওয়া নাই, V1 প্লাস M2 এর মান কত বলো তো? 5 গ্রাম। এখন 5 গ্রাম আমি গুলির ভর M2 ইকুয়াল টু হচ্ছে কত? 5 গ্রাম। 5 গ্রামের কি নিতে হবে বলো তো? সব SI ইউনিটে নিয়ে যাবা, কেজিতে নিয়ে যাবা। 10 ইনভার্স 3 দিয়ে করলে কিন্তু তোমার কেজিতে চলে যায়। ওকে, আর এখান থেকে বন্দুকের ভর এমন দেওয়া আছে কত কেজি? 1 কেজি। গুলির বেগ U2 এর মান হচ্ছে কত? 400 মিটার সেকেন্ড ইনভার্স 1।
বা মান বসায় দাও এখন, কত হবে 5 × 10 ইনভার্স 3। v2 মান কত বলো তো? v2 মান হচ্ছে তোমার, v2 মানই বসালাম। আর আচ্ছা v2 মান হচ্ছে 400। তাহলে দেখো ফাইনালি কত আসে তোমার। এটাকে যদি গুণ করো 5 × 10 ইনভার্স 3 ইন্টু 400, তোমার ভ্যালু আসতেছে 2। এই টোটালের মান হচ্ছে কত? এই টোটালটার মান হচ্ছে 2। তাহলে আমরা এই পাশে আনলে -2 ইকুয়াল টু হচ্ছে 1 v2। ওকে, সো -2 বাই হচ্ছে 1 ইকুয়াল টু হচ্ছে কত তোমার আসছে v2। সো আই থিঙ্ক আমাদের এখানে কোনো ভুল হয় নাই, ক্যালকুলেশনে কোনো ভুল হওয়ার কথা না। এক কেজি ভরেটে বন্ধুকে এত মিটার দেওয়া হয়েছে, তাহলে আমাদের বেগের মানটা কত হবে? এক কেজি 5 গ্রামের ছিল, ওকে এখানে আমাদের রেজাল্ট যা আসতেছে তাই। রেজাল্ট কত আসতেছে? 2 মিটার সেকেন্ড ইনভার্স 1। বন্দুকের বেগ দেখো, বন্দুকের বেগটা হচ্ছে -2 মিটার সেকেন্ড ইনভার্স 1। তার মানে প্লাস ধরছো কারে? গুলির বেগটাকে প্লাস ধরছো। তার মানে গুলি যে দিকে যাবে বন্দুক যাবে তার পিছনের দিকে। এটা দেখবা যে রাইফেল দিয়ে যখন গুলি করা হয় বন্দুকটা কিন্তু পিছনের দিকে চলে আসে। কেন? ভরবেগের সংরক্ষণ সূত্রকে সমর্থন করার জন্য। এটা ন্যাচারাল ফ্যাক্ট। সামনের দিকে যেহেতু তোমার আদি ভরবেগ কত ছিল বলো তো? শূন্য না? সো সামনের দিকে যখন যাচ্ছে তখন যেহেতু তার একটা ভরবেগ ক্রিয়েট হচ্ছে, পিছনের দিকে যায় বিপরীতভাবে সেম ভরবেগ ক্রিয়েট হচ্ছে, যাতে টোটাল করলে কত পাওয়া যায়? 0 পাওয়া যায়। বুঝে গেছে? তাহলে এটার অ্যান্সার হবে কত? বন্দুকের বেগ হবে 2, যদি আমরা বলি -2, পশ্চাৎ বেগ যদি আমরা বলি তাহলে আবার 2 বসাবো। ঠিক আছে? তো এখানে আমাদের কত ছিল? 5 গ্রাম। 5 থেকে এটা কত গুণ শক্তিশালী? মানে এটাতে কত? 200। সো আই থিঙ্ক দিস ইজ ওকে। ওকে, এখন দেখো তারপরেরটা, এটা অপশনটা একটু মানে অপশনটা নাই এখানে, সমস্যা নেই, আমরা তো সলভ করলাম। সো তারপরে আছে 20 কেজি ভরে কোনো বস্তুর উপর এত নিউটন বল ক্রিয়া করলে বস্তুটির ত্বরণ কত হবে? এর থেকে সহজ ম্যাথ আসলে হয় না তোমাদের জন্য। দেখো এখানে কি দেওয়া আছে আমরা যদি একটু বলি। এখানে দেওয়া আছে তোমার m, এখানে দেওয়া আছে f। সো আমরা কি জানি? f ইকুয়াল টু ma। সো a ইকুয়াল টু কত? f বাই m। f এর মান কত বলো তো? f হচ্ছে তোমার 20, m এর মান হলো 20, তাহলে কত হবে? 1 মিটার সেকেন্ড ইনভার্স 2। একবারে সহজ জিনিস। পরে আসো, বেগ দ্বিগুণ করলে গতিশক্তি কত গুণ হবে? ek ইকুয়াল টু কত জানো তোমরা বলো তো? হাফ mv স্কয়ার না? সো গতিশক্তিকে আমি কত করছি বলো তো? গতিশক্তিকে আমি দ্বিগুণ করছি। সো দেখো ek সমানুপাতিক হচ্ছে v স্কয়ার, কারণ হচ্ছে বেগ, তোমার বেগ মানে ভর তো তোমার সমান, ভর তো চেঞ্জ হয় না, বেগ চেঞ্জ করছো। তো এটাকে যদি তুমি দ্বিগুণ করো, বেগকে যদি তুমি দ্বিগুণ করো তাহলে কত গুণ হবে বলো তো গতিশক্তি? 4 স্কয়ার। দেখো আগে ছিল v স্কয়ার সমানুপাতিক, এখন হচ্ছে 4v স্কয়ার সমানুপাতিক। কত গুণ বাড়ছে? কত গুণ বাড়ছে? 4 গুণ। কত গুণ বাড়ছে? 4 গুণ। এইভাবে যদি গতিশক্তি বেগ যদি তুমি 3 গুণ করো তাহলে কত হবে? 3 স্কয়ার। 3 গুণ করলে কত হবে? 3 স্কয়ার 9 হবে। 4 গুণ করলে কত গুণ হবে বলো তো? 16। এবার মনে রাখবে এগুলা। বেগ দ্বিগুণ করলে 4 গুণ, 3 গুণ 9, আর 4 গুণ করলে 16। এইভাবে যে কোনোটা বের করা যায়। পরে কোশ্চেনটা, 10 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর 100 নিউটন বল 1 সেকেন্ড সময় ধরে ক্রিয়া করছে। ত্বরণ, ভরবেগের পরিবর্তন, বলের ঘাত। খুব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো। দেখো কি কি বলছে এখানে। সো আমরা যদি প্রথমে দেখি ত্বরণ। সো ত্বরণ এ ইকুয়াল টু কত? f বাই m। বসাও, f এর মান কত এখানে? 110, তার মানে 10 মিটার সেকেন্ড ইনভার্স 2। ওকে, এখানে একটা 2 হবে, তার মানে এটা ঠিক আছে। ভরবেগের পরিবর্তন আমরা একটা সূত্র জানি, f ইকুয়াল টু কত? সো এখানে আমরা কি লিখতে পারি? mv মাইনাস mu বাই হচ্ছে t, f ইন্টু t। দেখো এটা কিন্তু কি ভরবেগের পরিবর্তন। কিভাবে ভরবেগের পরিবর্তন? মানে বর্তমান মাইনাস আদি।
সো শেষ ভরবেগ হচ্ছে কত এমভি, আর আদি ভরবেগ হচ্ছে এমইউ। এটাকে আমরা ডেল পি দিয়ে প্রকাশ করব। কি দিয়ে? ডেল পি। এটাকে আমরা বলবো ভরবেগের পরিবর্তন। এটাকে আমরা কি বলবো? ভরবেগের পরিবর্তন। মনে থাকবে? এটাকে আমরা কি বলবো? ভরবেগের পরিবর্তন। জাস্ট কি করে দিব দেখো, আমরা এখানে কিন্তু শর্টকাট, আমি বারবার বলতেছি ট্রিক্সের ব্যাপারটা। পরীক্ষায় তুমি এত কিছু লিখতে গেলে তোমার অনেক টাইম চলে যাবে। সো তুমি কি করবা? ভরবেগের পরিবর্তন মানে হচ্ছে এফটি, এটা বসে দিবা, শেষ। ওই এত কিছু হিসাব করার দরকার নেই। সো এফটি হচ্ছে কত? এফ এর মান কত এখানে বলো তো? এফ এর মান হচ্ছে 100, টি এর মান হচ্ছে 0.1। সো আলটিমেটলি কত পাচ্ছ? 10 না? সো 10 কেজি মিটার সেকেন্ড ইনভার্স 1। এটা হচ্ছে কি ভরবেগের পরিবর্তন। এটা কার মান? ডেল পি এর মান। কার মান? ডেল পি এর মান। তাহলে ভরবেগের পরিবর্তন এটা। ওকে, বলের ঘাত মনে রাখবা যে ভরবেগের পরিবর্তন আর বলের ঘাত একই জিনিস। বলের ঘাত ইকুয়াল টু ভর বেগের পরিবর্তন। মাথায় রাখবে এটা সবসময়। এখানে প্রচুর পরিমাণ আসে, বহুপদীতে দেখবা, এমসিকিউতে দেখবা আসবে। বলের ঘাত ইকুয়াল টু ভরবেগের পরিবর্তন। তো ভরবেগের পরিবর্তন কত হয়েছে বলো তো? ডেল পি এর মানটা 10 আসছে না? এখন এককটা নিয়ে একটু সমস্যা। এককটা আমরা কি পাইছি? ডেল পি ইকুয়াল টু কত? এফটি। ডেল পি মানে হচ্ছে ভরবেগের পরিবর্তন বা বলের ঘাত, দুইটাই। এফ এর মান হচ্ছে কত বলো তো? এফ এর মানটা যদি আমরা বলি তাহলে দেখো 10 নিউটন, 100 নিউটন ইন্টু হচ্ছে কত? 0.1 সেকেন্ড। তাহলে কত আসে? 10 নিউটন পার সেকেন্ড। তাহলে এটার একক কেজি মিটার যা কথা, নিউটন সেকেন্ড একই কথা। বোঝা গেছে? তাহলে অ্যান্সার কোনটা হবে বলো? অ্যান্সার হবে তোমার তিনোটাই। অ্যান্সার কয়টা হবে? অ্যান্সার হবে তোমার তিনোটাই অ্যান্সার হবে। বোঝা গেছে? অ্যান্সার কয়টা হবে? তিনোটাই হবে। তারপরে আসো আমাদের নেক্সট স্লাইডে। এখানে আমাদের বলা আছে নিউটনের দ্বিতীয় সূত্র। সো নিউটনের দ্বিতীয় সূত্র নিয়ে একটু বলি। নিউটনের মেইন দ্বিতীয় সূত্র হচ্ছে এফ ইকুয়াল টু এম এ, যদি আমরা ফর্মুলা হিসেবে লিখি। বাট তার যে লটা আছে সেটা বলা হয়েছে যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল প্রয়োগ করা হবে যেদিকে ভরবেগের পরিবর্তন হবে, ভরবেগের পরিবর্তন হবে যেদিকে বল সেম দিকে কাজ করবে। এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র। এটাকে যদি একটু ভেঙে লিখি তাহলে এটা অলরেডি আমরা ইউজ করে ফেলছি কিন্তু। সো এম ভি মাইনাস এম ইউ বাই টি। ওকে, কাজে দিবে এটা। দেখো এখন এখানে আসো, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের কি সমানুপাতিক। যে আমি বলছি বারবার, যদি তুমি লগুলো পড়ে ফেলো তাহলে তোমার ইজিলি কিছু জ্ঞানমূলক এভাবে কাউন্ট হয়ে যাবে। নিউটনের গতি সূত্র থেকে কোনটি পরিমাপ পাওয়া যায়? নিউটনের প্রথম সূত্র থেকে আমরা বলের আইডিয়া পেয়েছি, বাট বল পরিমাপ, বলের মাপা, বলের সূত্র, বল বের করা কোত্থেকে পড়ছি বলো তো? তৃতীয় সূত্র থেকে না? এই যে এখান থেকে আমরা কি পেয়েছি? এফ ইকুয়াল টু এম। এটা দিয়ে তো আমরা বলটা পরিমাপ করি। তাহলে আমরা কোন থেকে পেয়েছি বলো তো? নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে কোনটির পরিমাপ পাওয়া যায়? অবভিয়াসলি বলের। মনে থাকবে? 10 কেজি ভরের একটা বস্তুর উপর 20 নিউটন বল এত 20 সেকেন্ড যাবত ক্রিয়া করলে 20 সেকেন্ড পরে এর বেগ কত? 20 সেকেন্ড পরে বেগ বলছে। এখন দেখো 10 কেজি ভরের একটা বস্তুর উপর 200 নিউটন বল কাজ করতেছে। তাহলে এখানে একটা কি আছে? যখনই কোনো কিছুর উপর বল কাজ করে তখনই তার মধ্যে একটা ত্বরণ থাকে। তাহলে ত্বরণ এই ইকুয়াল টু কত? আমাদের এফ বাই এম। সো এফ এর মান হচ্ছে আমাদের 200 আর এর মান হচ্ছে আমাদের 10, তাই না? সো আমরা বলতে পারি ভাগ করলে 20 মিটার সেকেন্ড ইনভার্স 2 এত ত্বরণ কাজ করতেছে। এখন শেষ বেগ চাইছে, আমরা ওই যে গতিতে পড়ে আসছি, ভি ইকুয়াল টু কত? ইউ প্লাস এটি। ইউর মান কত বলো? স্থির ছিল। স্থির থাকলে কত? স্থির থাকলে কত? স্থির থাকলে আতিবেগ কত বলো? 0। সো এর মান হচ্ছে 10, সরি 10 না 20, আর টি এর মানও 20। তাহলে কত হবে? 20 ইন্টু 20 400 মিটার সেকেন্ড ইনভার্স 1। খুবই সহজ এগুলা। পরে বলছে 10 কেজি একটি স্থির বস্তুর উপর তোমার এত নিউটন বল এত সময় ধরে কাজ করলে ভরবেগের পরিবর্তন কত? ভরবেগের পরিবর্তন একটু আগে পড়াইছি তোমাদের। দেখো ভরবেগের পরিবর্তন মানে হচ্ছে ডেল পি। ডেল পি ইকুয়াল টু হচ্ছে কত? এফ টি। একটু আগে দেখাইছিলাম শর্টকাট। এফ টি। এফ এর মান কত এখানে বলো? এফ এর মান হচ্ছে 1500, টি এর মান হচ্ছে কত? 0.15। এখন বলবো যে ভাইয়া তাহলে 10 কেজি কি করবো? 10 কেজি কাজে লাগবে না, কারণ 10 কেজি দিয়ে তুমি আলটিমেটলি এখান থেকে এ বের করতা, ত্বরণ বের করতা, ত্বরণ আবার এখানে বসাইতা, দরকার নেই। আমি 10 কেজি কাজেই লাগবো, 10 কেজি লাগতেছে না, কাজে লাগবে না। ওকে, সো 1500 ইন্টু 0.15, সরি 0.15
225 কত আসবে অ্যান্সার? 225 কেজি মিটার সেকেন্ড ভরবেগের পরিবর্তন। তাহলে এটা যদি তুমি ম্যানুয়ালি করতে চাইতো তোমার কিন্তু দেখা গেছে 1.5-2 মিনিট চলে যেত, বাট এখন তোমার 30 সেকেন্ডও লাগে নাই। বুঝতে পারতেছো? বেশি প্র্যাকটিস করলে 15 সেকেন্ডও লাগবে। সো এই জন্যই আমি বলতেছি যে শর্টকাটগুলো এইভাবে একটু দেখে রাখবা। পরেরটা আসো, 20 মিটার পার বেগে একটি এত ভরের টেনিস বলকে নিক্ষেপ করে দেয়ালে ধাক্কা খেয়ে আবার একই দিকে ফিরে আসলে ভরবেগের পরিবর্তন কত? ভরবেগের পরিবর্তন, এখন এটার ক্ষেত্রে তো আর বল দেওয়া নাই, তাহলে ম্যানুয়ালি আমরা বের করবো। ভরবেগের পরিবর্তন কেমনে বের করে বলো তো? ভরবেগের পরিবর্তন তো আমরা এফটি করছি, এখন এফটি কে এখানে ইউজ করতে পারবা? এখানে তো বল নাই, টাইমও নাই। সো আমরা ভরবেগের পরিবর্তন জানি কত? mv মাইনাস mu। ওকে, লেটস হ্যাভ। সো m আমরা বলতে পারি v মাইনাস কত? u। এখানে একটু তোমরা একটু বুঝবা ব্যাপারটা। সো এই যে m এর মানটা কত বসাইছি বলো তো? m এর মানটা হচ্ছে 50 গ্রাম। কত গ্রাম? 50 গ্রাম। 50 গ্রামে কিসে নিতে হবে? কেজিতে নিয়ে নিলাম। কাজ এখনো শেষ হয় নাই। শেষ বেগটা কত? মানে আমি যদি চিন্তা করি এখানে একটু দেখো, এই জিনিসটা একটু বোঝার আছে। বোঝার ব্যাপারটা হচ্ছে দেয়াল বলছে তো, এটা একটা দেয়াল চিন্তা করো। ওকে, সো এই দেয়ালে হচ্ছে তোমার আঘাত করছে 20, আবার 20-এ কি ফিরে আসছে। ওই যে আমরা মাঝে মাঝে বল দিয়ে দেয়ালের পারাবারি মানে পারাবারি করি না, খেলাধুলা করি ওইখানে। সো 20-এ মারছি, 20-এ চলে আসছে। ঝামেলা কোন জায়গায় বলো? ওই যে ডাইরেকশনের ব্যাপারটা আমি বলছি তোমাদের, যদি দুইটা বিপরীত দিকে যায় যে কোনো একটাকে প্লাস ধরবা, এটাকে মাইনাস ধরবা। তাইলে আমরা শেষ বেগটাকে যদি প্লাস ধরি, শেষ বেগটা কত ধরছি? শেষ বেগ এই ডাইরেকশনটাকে প্লাস ধরি, তাহলে এটাকে ধরলাম +20, এটাকে আমি কত ধরবো? -20। বোঝা গেছে? এই জায়গাটাতে অনেকে ভুল করে, একটু কেয়ারফুল থাকবা। সো ভির জায়গায় আমরা বসাবো হচ্ছে 20, আর এখানে দেখো একটা মাইনাস আছে, আর ইউর মান হচ্ছে আবার কি? -20। ইউর মানটা আবার কত? -20। সো আলটিমেটলি কি হবে? এখানে আরেকটা ব্র্যাকেট দিব আমরা। দাদা এই জিনিসটা একটু ইয়ে করে দিই, এখানে আরেকটা ব্র্যাকেট হবে। সো আলটিমেটলি দেখো তো, এই মাইনাসে মাইনাসে কত? প্লাস হয়ে যাবে। তার মানে 50 × 10⁻³ এখানে হবে কত? 20 + 20। মাথায় থাকবে কেন আমরা এখানে ওই যে একটা হচ্ছে তোমার মাইনাসটা আছে, আর এটার মাইনাসের কারণে মাইনাসে মাইনাসে কি হয়েছে? প্লাস হয়েছে। তাহলে 40 × এটাকে গুণ করলে আমরা কত পাই? 40 × 50 × 10⁻³। অ্যান্সার হচ্ছে আমাদের কত? অ্যান্সার হচ্ছে আমাদের 2। অ্যান্সার কত? 2। এই এমসিকিউটা খুবই খুবই ইম্পর্টেন্ট, একটু দেখে রাখবা, অনেক কাজে দিবে। ঠিক আছে, এমসিকিউটা এখানে খুবই ইম্পর্টেন্ট। তাহলে এটা কত হবে? 2 কেজি মিটার পার সেকেন্ড। ভরবেগের পরিবর্তন কত হবে? এই কোশ্চেনটা এখানে অ্যাড হয়ে গেছে, এটা আপাতত এইটাই দুইবার রিপিট হয়ে গেছে, এটা আপাতত নাই। ওকে, সো আমরা এখানে হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্রটা দেখে ফেললাম, কিভাবে কি অ্যাপ্রোচ করবা। এখানে আরেকটু বাকি আছে, আমরা ওইখানে চলে যাই। আমাদের এখানে বলছে 40 কেজি ভরের একটি বস্তুর উপর এত নিউটন বল এত ক্রিয়া করলে ভরবেগের পরিবর্তন। ভাই এত সহজ জিনিস তোমাদের, এটা তো দেখাই ফেলছি আমি অলরেডি। হ্যাঁ, ভরবেগের পরিবর্তন del p = ft। শেষ। ভরবেগের পরিবর্তন del p = ft। f এর মান কত এখানে? f এর মান হচ্ছে তোমার 4000, t এর মান হচ্ছে 0.2। গুণ করলেই তোমার কিন্তু রেজাল্টটা চলে আসতেছে। আচ্ছা, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, তারপরে দেখো এখানে আছে যে গাড়িটির ভর কত হলে উদ্দীপকের অংশে বাধা প্রদানকারী বলের মান কত? গাড়িটির ভর এত হলে উদ্দীপকের অংশে বাধানকারী বলের মান কত? সো এই জিনিসটা আমরা দেখবো, এটা কিভাবে আর কি অ্যাপ্রোচ করা যায়। এখানে সামথিং ভরটা মিক্স হয়ে গেছে, তোলা হয় নাই। আচ্ছা, আমরা তাহলে এখানে একটা ভর, যে কোনো একটা ভর ধরে করি। হ্যাঁ, তাহলে বুঝবা গাড়িটির ভর কত হলে উদ্দীপকের অংশে বাধানকারী বলের মান কত হবে। গাড়িটির ভর মানে এত দেওয়া থাকলে, সো বাধানকারী বল কিভাবে বের করে দেখো। সো এই বিসি অংশে বাধানকারী বল মানে কোথায় বাধানকারী বল বলো তো একটু। প্রথমে দেখো টাইম আছে
বেগ আছে, তার মানে বেগ বাড়তেছিল, মানে প্রথমে কি ছিল এটা আমরা বলতে পারি ত্বরণ। তোমরা যারা প্রথম আমার ইয়ার ক্লাসটা করছো তারা গতি এগুলো খুব ভালোভাবে বুঝতে পারবে। এটা ত্বরণ, এটা হচ্ছে সমবেগ, এটাকে আমরা বলবো সমত্বরণ, এটাকে বলবো সমমন্দন। সমমন্দন মানে কি? মন্দন কখন হয় বলো তো? বাধা দিলে। তাহলে বাধানকারী বল কোথায় আছে? বাধানকারী বল আছে এখানে। সো বাধানকারী বল F ইকুয়াল টু কত হবে? আমাদের ma হবে। সো এখানে আমাদের দেখো এর মানটা কত, এর মানটা যদি বের করি v মাইনাস ইউ বাই টি। সো দেখো তো কত, টি এর মান হচ্ছে কত তোমার? এই যে এতটুকু অংশ টাইম লাগছে কতটুকু? 5 সেকেন্ড। আর শেষ বেগ হচ্ছে সি, সি এর মানটা কত? সি এর মান, শেষ বেগ সি এর মান হচ্ছে 5, আর আদি বেগ ছিল হচ্ছে তোমার 10। তাহলে এখানে আলটিমেটলি কত পাচ্ছ? 1 পাচ্ছ, তাই না? আলটিমেটলি এখানে কত পাচ্ছ? 1 পাচ্ছ। তো আমরা এখানে ধরো যে ধরে নিই যে ভরটা হচ্ছিল কত কেজি? 100 কেজি। তাহলে এখানে দেখো কত পাচ্ছে, যে এখানে পাচ্ছি 100। সো এখান থেকে আমরা ফাইনালি পাইলাম যে 100 মাইনাস 5/5, সো মাইনাস 100 নিউটন। বাধানকারী বল যখন বলবে তখন প্লাস হয়ে যাবে, কারণ বাধানকারী বলেই বুঝাইছে যে এটা নেগেটিভ, সো তখন আর মাইনাস দিবে না। ওই যে পশ্চাৎ বেগের মতো, বেগ বলবে -2, পশ্চাৎ বেগ বললে 2, কারণ পশ্চাৎ বেগ বুঝাই যাচ্ছে এটা বিপরীত দিকে। কোন অংশে গাড়ি সমবেগে যাচ্ছে? এবি অংশে, এটা তো আমরা আগেই বলছি। সো তোমরা যারা গতি ক্লাস করছো এই গ্রাফ নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না। সো গতি ক্লাসটা আমি কমেন্টে দিয়ে দিব তোমাদের। তারপরে আসে এখানে মহাকর্ষীয় বল, খুবই সহজ একটা জিনিস। মহাকর্ষীয় বলের ধ্রুবক, ভাই এটা মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে? এখানে আর কোনো এক্সকিউজ নাই, কিছু কিছু জিনিস আছে তোমাদের লাগবে। সো এটা হচ্ছে 6.67 10 ইনভার্স 11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স। তো এটা হবে 6.673 10 ইনভার্স 11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স। তো ঢাকা বোর্ডে আসছে অলরেডি, এটা একটু মুখস্থ করে ফেলবা। মহাকর্ষ ও বিকর্ষণ নিয়ে মাঝে মাঝে তোমাদের সমস্যা হয় ভাই, একটা কথা মনে রাখবা, যে কোনো দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ হচ্ছে মহাকর্ষীয় বল, আর সেই দুইটার মধ্যে একটা যদি পৃথিবী হয় তাহলে সেটাকে অভিকর্ষ বল বলা হয়। বা এটা কেন দরকার? খুবই সিম্পল, পৃথিবী একটা স্পেশাল জিনিস আমাদের কাছে, সো এই জিনিসের আলাদাভাবে একটা নাম দেওয়া হয়েছে অভিকর্ষ। পৃথিবী থাকলেই সেটা অভিকর্ষ হবে। সো চন্দ্র সূর্য এটা মহাকর্ষীয় বল, শুক্র বুধ এটা মহাকর্ষীয় বল, চেয়ার টেবিল এটা মহাকর্ষীয় বল, পৃথিবী বইয়ের এটা কিন্তু মহাকর্ষীয় বল, বাট স্পেশালি এটা অভিকর্ষ বল, যেহেতু এখানে পৃথিবী আছে। সো আমি এমসিকিউতে অবভিয়াসলি স্পেশাল যেটা আছে ওটাকে আমরা দাগাবো। নিচে কোন বলের কারণে তুমি ওজন অনুভব করো? মহাকর্ষীয় বল। এর থেকে সহজ জিনিস আছে? একটু যদি আমরা টাইপের প্রিপারেশন নিতে পারি আমাদের আর কোনো সমস্যা থাকবে না। নিউটনের তৃতীয় সূত্র, নিউটনের তৃতীয় সূত্র বলছে কি, কোন একটা বস্তুকে আমি যেই বল দিব সে হচ্ছে সেম বলে আমাকে রিটার্ন করবে। তার মানে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলটা সমান, মানে কোন একটা বস্তু অপর বস্তুর উপর যে বলে ক্রিয়া করে অপর বস্তুটি প্রথম বস্তুর উপর সেম বলে ক্রিয়া করে। যেমন এখন আমরা যদি এখানে বলি, যেমন আমি একটা পাথরকে ধাক্কা দিলাম, সো পাথরে আমাকে সেম রিটার্ন বলটা আমাকে ফেরত দিবে। বলছে ক্রিয়া বল প্রতিক্রিয়া বলের সম্পর্কটা কেমন? তারা সমান এবং বিপরীত, তাই না? কারণ হচ্ছে কি, দেখো তো ক্রিয়া প্রতিক্রিয়া বলটা কিভাবে কাজ করতেছে। ক্রিয়া প্রতিক্রিয়া বলটা হচ্ছে কিন্তু একটা একটার বিপরীতে কাজ করে, ঠিক আছে? যে ক্রিয়া প্রতিক্রিয়া বলটা কিন্তু একটা একটার বিপরীতে কাজ করে। যেমন আমি যদি তোমাদের বলি যে আমি এই দিক বরাবর ধাক্কা দিলাম, এটা হচ্ছে আমার ক্রিয়া বল, প্রতিক্রিয়া বলটা হচ্ছে তার বিপরীতে কাজ করতেছে। সো সবসময় তোমাদের একটা কথা বলছি, যদি ভেক্টর রাশি হয় ডাইরেকশনটা অবশ্যই মেনশন করা লাগবে। সো এই দুইটা বল কিন্তু সমান, কিন্তু একটা যাচ্ছে এই দিকে একটা যাচ্ছে বিপরীত দিকে, মানে ডাইরেকশনটা বিপরীত, তাহলে একটার আগে অবভিয়াসলি মাইনাস দিতে হবে। তাহলে অ্যান্সার কোনটা হবে? আমরা বলতে পারি যে F1 ইকুয়াল টু হচ্ছে F2, তবে তার কি হবে? মাইনাস F1 ইকুয়াল টু মাইনাস F2 হবে। সো এখানে কোনোটাই আছে না, এটার মধ্যে এটা সমান লিখছে বাট মাইনাস নাই, এটা হবে না। এটা দুইটাই মাইনাস লিখছে, এটা হবে না। এটা কি বড় ছোট লিখছে, এটা তো হবে না। তাহলে এটা হওয়ার পসিবিলিটি আছে। দেখো এটাকে যদি আমরা ওই F2টাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে কত হয়? মাইনাসটা প্লাস হয়ে যায় না? সো এই জিনিসটাকে একটু বড় করে লিখছে। সো মাঝে মাঝে অপশনগুলো একটু টেস্ট করবা যে একটু চেঞ্জ থাকে। তো একটি বন্দুক থেকে এত ভর একটি বুলেট এত বেগে নিক্ষেপ করা হলো, এত পুরোটি কাঠে ভেদ করার পর তা থেমে গেল, বুলেটের প্রয়োগকৃত বলের মান কত? আচ্ছা, সো আমরা এখান থেকে এটাকে দেখি এটাকে কিভাবে সলভ করা যায়। সো লেটস সলভ, দেখি। সো একটি বন্দুক থেকে এত বড় একটি বুলেট এত কিলোমিটার পার বেগে নিক্ষেপ করা হয়েছে। ওকে, সো প্রথমে আমরা কি করব, আদি বেগটাকে কিসে নিয়ে যাব? আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে যাব।
আমরা মিটার পার সেকেন্ডে বলছি, কিলোমিটার পার আওয়ার থাকলে এত কিছু চিন্তা না করে 3.6 দিয়ে ভাগ করে দিবা, শর্টকাট, কারণ এত কিছু তোমার টাইম নেই। এটা কেন হয়েছে আগের ভিডিওতে আমরা খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এমসিকিউ মানে যত তাড়াতাড়ি তুমি অ্যাপ্রোচ করতে পারো। ভেলোসিটি কত হবে বলো? 277.778 আদি বেগ। এত পুরোটি কাঠের বেদ করে থেমে গেল, তো শেষ বেগ কত? 0। ওকে, 15 সেন্টিমিটার, তাহলে অতিক্রান্ত দূরত্ব এস কত? 15 সেন্টিমিটার। সেন্টিমিটারকে ভাই কিসে নিতে হবে? মিটার নিতে হবে। কত দিয়ে ভাগ করবা? 100 দিয়ে ভাগ করলে এত মিটার, এটা দেখানোর দরকার নাই। বলের মান কত কি জানি বলো তো আমরা? এখন তোমরা ফর্মুলা খাটাও। কি ফর্মুলা খাটাবা? F = ma বের করতে হবে, তাই না? সো প্রথমে এটা বের করে নিই। প্রয়োগকৃত বল, বুলেটের প্রয়োগ, এটা বাধানকারী বল অবভিয়াসলি, কারণ বুলেটটাকে তো বাধা দিছে, তাই না? সো ত্বরণটা বের করি, অবভিয়াসলি মন্দন হবে। আমরা এখানে ত্বরণটা কিভাবে বের করতে পারি? সো আমরা ট্রাই করি এখান থেকে ত্বরণটা বের করার। ত্বরণটা কিভাবে বের করব? দেখো এখানে তোমার ভি আছে, ইউ আছে, এস আছে। টাইম ছাড়া ত্বরণ বের করার একটা ইকুয়েশন তোমাদের আমি পড়াইছি ভালোভাবে, v² = u² প্লাস 2as, মনে আছে? এখানের মধ্যে টাইম নেই, একটা ইকুয়েশন আছে, যখনই দেখবা টাইম নেই তখন এটা ইউজ করবা। এখান থেকে ত্বরণটা বের করে নিই আমরা। সো v² - u²/2s = ত্বরণ, তাই না? u²টাকে এবার নিয়ে আসছি আর 2a দিয়ে ভাগ করে দিছি, মান বসায় দাও। 0² - 277.78²/2 × 0.15 = a। সো আমরা যদি এখানে বসায় দিই জাস্ট মানগুলো, 277.78² বাই হচ্ছে 2 × 0.15, কত আসতেছে তোমার মান? অলমোস্ট 277.77 মাইনাস এটাকে শুধু ভর দিয়ে গুণ করে দিলেই কিন্তু আমার হয়ে গেছে। সো আমরা যদি এটাকে ভর দিয়ে গুণ করে দিই, ভরটা কিসে বসাবো বলো তো? ভর আবার কিসে নিতে হবে ভাই? কেজিতে নিতে হবে। সব এসআই ইউনিট ইউজ করবা। কেজি মানে 10⁻³ দিয়ে গুণ করো বা 1000 দিয়ে ভাগ করো, একই কথা। টু 2572 কত আসছে আমাদের অ্যান্সার? 2572 নিউটন। এটাই হচ্ছে বাধানকারী বল, খুব সহজে করা যায়। একজন শিক্ষার্থী 2 কেজি ভরের বন্দুক থেকে এত বেগে 10 ফ্লোরে ঘুরে চলে কি পরিমাণ ধাক্কা অনুভব করবে তা নির্ণয় করো। মানে বন্দুকের পশ্চাৎ বেগ বের করতে হবে। তুমি যখন বন্দুক দিয়ে গুলি করবা তখন বন্দুকটা পিছনের দিকে বেগ করবে না, সো একটা ধাক্কা খাবা, ঠিক আছে? ওই ধাক্কাটাই বের করতে বলছে, কত বেগে বন্দুকের পশ্চাৎ বেগ বের করা। সো আমরা এটা একটু শিখাইছিলাম তোমাদের, তো আমরা কিভাবে অ্যাপ্রোচ করব দেখো। m1 u1 প্লাস m2 u2, সেম ম্যাথ করে আসছি, m1 v1 প্লাস m2 v2, তাই না? সো এখানে আমরা m1 হচ্ছে তোমার বন্দুকের গুলা, সো এটাকে আমরা দিয়ে দিই। এটা হচ্ছে m1 বন্দুক থেকে এত বেগে, এটা হচ্ছে m2। সো আমরা জানি u1 u2 সব শূন্য হয়, কারণ সংঘর্ষের আগে বন্দুকও স্থির ছিল, বুলেটও স্থির ছিল। সো টোটাল মানটা কত হবে? 0 হবে। এখানে বসা দাও। m1 এর মান হচ্ছে কত? 2। এটার ভেলোসিটি আমি জানি না, এটাই বের করতে হবে। m2 এর মান হচ্ছে 10। এটাকে কিসে নিবা ভাইয়া? কেজিতে নিবা। কিসে নিবা? কেজিতে। আর v2 এর মানটা কত? 300। ওকে, সো এখান থেকে বসায় দাও। তাইলে আমরা যদি করি 300 × 10⁻, সো কত আসবে ভাইয়া? 3/3 আসবে, -3। সো এখান থেকে আমরা বললাম -3/2 v1। সো আমরা বলতে পারি -1.5 m/s1 = v1। সো কত বেগে যাবে ভাইয়া? 1.5 সেকেন্ড বেগে। বুঝা গেছে? এসআই আমরা ইউনিট নিয়ে একটু সাবধানে থাকবো, কোন সময় কোন ইউনিটটা ইউজ করতেছি এটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? চলো আমাদের লাস্ট স্লাইডে, এটাই আমাদের আজকে শেষ টপিক।
জ্ঞানমূলকের জন্য ইম্পর্টেন্ট, এমনভাবে শিখিয়ে দেবো সবসময় মনে থাকবে। ঘর্ষণ, ঘর্ষণ হচ্ছে তোমার 4 প্রকার হয় ভাইয়া। কয় ধরনের? 4 ধরনের হয়। একটা স্থির ঘর্ষণ, স্থির থাকলে যে ঘর্ষণ কাজ করে স্থির ঘর্ষণ। গতিশীল থাকলে যে ঘর্ষণ কাজ করে গতি ঘর্ষণ। আর দুইটা নাম আছে। আবর্ত ঘর্ষণ, যখন কোনো কিছু গড়িয়ে চলে। কিসে চলে? গড়িয়ে চলে, মাথায় রাখবা। প্রবাহী মানে, প্রবাহী হচ্ছে দুইটা জিনিস, একটা হলো বায়ু আর হচ্ছে তরল। সো এই দুইটার মধ্যে দিয়ে যাই যাবে, সেটাই হচ্ছে তোমার প্রবাহী ঘর্ষণ। প্রবাহী বা এটা ফ্লুইড বলে। ফ্লুইড হচ্ছে তোমার বায়ু হয় আর হচ্ছে গ্যাস হয়। পদার্থে 3টে স্টেট থাকে না, তার মধ্যে বায়ু ও তরল, এই 2টা স্টেট হচ্ছে প্রবাহী। স্থিতি স্থির থাকবে, গতি গতিশীল থাকবে, আবর্ত গড়িয়ে চলবে। প্রবাহী ঘর্ষণ মানে বায়ু ও তরলের মধ্যে দিয়ে কোনো কিছু গেলেই প্রবাহী ঘর্ষণ। যেমন প্যারাসুটিং যখন করতেছো বায়ু দিয়ে নামে, তরল তো মানে পানির উপর দিয়ে কোনো কিছু চলতেছে, কি ঘর্ষণ? প্রবাহী ঘর্ষণ। দ্যাটস ইট। এখন দেখাও, এটা আমরা শর্ট টাইমের মধ্যে করে ফেলি। একটি ঢালু তলের উপর দিয়ে একটি ক্রিকেট বল গড়িয়ে চলে, ঘুরে ঘুরে, আবর্ত গড়িয়ে চলা, তাহলে কি ঘর্ষণ হবে ভাইয়া? আবর্ত ঘর্ষণ হবে। নৌকা চালানোর সময় কোন ঘর্ষণ কাজ করে? নৌকা কিসের উপর চলে? তরলের উপর, প্রবাহী ঘর্ষণ। নিচের কোনটি সবচেয়ে ছোট ঘর্ষণ? সবসময় মনে রাখবে আবর্ত ঘর্ষণ সবচেয়ে ছোট। এটার এক্সাম্পল হচ্ছে গাড়ি, ঠিক আছে? কারণ দেখবা যে আবর্ত ঘর্ষণ হচ্ছে গড়িয়ে চলে না, এটার মধ্যে ফ্রিকশন সবই কম হয়। যেমন তুমি এটা রিলেট করতে পারবা কি, একটা গাড়ি হচ্ছে চাকা ছাড়া ঠেলো, তাহলে কি গতিশীল করতে হলে কি পরিমাণ ঘর্ষণ তোমার দেখছো? আর যদি তুমি চাকা লাগাও তাহলে দেখবে হচ্ছে ওটার মধ্যে ঘর্ষণ কিন্তু অনেক কমে যায়, মানে সহজে তুমি এটা মুভমেন্ট করতে পারতেছো। আর সবসময় মনে রাখবো যে আবর্ত ঘর্ষণটা সবচেয়ে ছোট হয়। ঘর্ষণ ছোট হলে কি সুবিধা? তুমি সহজে কম বল দিয়ে এটাকে বেশি দূরত্বে নিতে পারবা, এটা হচ্ছে তোমার সুবিধা। তো সবসময় আমরা এই জন্য আবর্ত ঘর্ষণটাকে বেশি ইউজ করে থাকি। গাড়ির চাকা, তারপরে হচ্ছে তোমার রোলার মেশিন, যতই বলো সবগুলা কিন্তু গড়িয়ে গড়িয়েই চলে। কোন ঘর্ষণের জন্য মাছ পানিতে চলতে পারে? মাছ, এটা আনিতে হবে না, এটা হবে পানিতে। সো পানি তরল, সো কি হবে বলতো? প্রবাহী ঘর্ষণ হবে। একটি মার্বেল গ্লিসারিনের মধ্যে দিয়ে গেলে কোন? গ্লিসারিন একটা কি বলতো? তরল না? গ্লিসারিন তো একটা তরল, তাই না? সো গ্লিসারিন যেহেতু একটা তরল, তার মানে এটা কি ঘর্ষণ হবে? প্রবাহী ঘর্ষণ হবে। আর আমাদের লাস্ট একটা ইয়ে আছে, এই জিনিসটা দেখলে আমাদের মোটামুটি আজকের কাজ শেষ। সো এখানে বলছে যে প্রযুক্ত বল নির্ণয় করো, এমন গাড়িটির সম্মুখমুখী বল, ঘর্ষণজনিত বল কোন গাড়িটির ত্বরণ কত? সো এটাই হচ্ছে আমাদের এন্ড অফ দ্য ক্লাস। এখানে আমাদের একটা ডায়াগ্রাম দেওয়া আছে, এই জিনিসটা তোমাদের লাগবে না, ঠিক আছে? এই জিনিসটা তোমাদের লাগবেই না। সো এখানে আমাদের বলছে যে প্রযুক্ত বলের মানটা বের করতে পারলেই হবে। এটা এক্সট্রা দিয়েছিলাম বাট এটা সামা উঠানো হয় না, সো এতটুকু বললেই হবে। এখানে বলছে যে প্রযুক্ত বলের মান কত? স্থির আছে, এটা স্থির আছে, ঘর্ষণ বল এত, প্রযুক্ত বল কত, মানে কতটুকু বল প্রযুক্ত করছো। তো মনে রাখবা যে আমরা যে পরিমাণ বল প্রযুক্ত করি, যে প্রযুক্ত বল দুইটা ক্ষেত্রে ইনভেস্ট হয়। একটা হলো কার্যকরী বল প্লাস আর একটা ঘর্ষণ বল। এগুলো কিন্তু তোমার সিকিউতে প্রচুর আসে, মানে এই সেম জিনিসই সিকিউতে আসবে, ঘর্ষণ বল। কেন? ধরো তুমি 100 নিউটন বল দিচ্ছ এটার মধ্যে, সারফেসের মধ্যে, গাড়ির ঘর্ষণ বল হচ্ছে তোমার 20 নিউটন, তাহলে কি হবে? তুমি আউটপুট কত পাবা? 80 নিউটন পাবা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের আউটপুট, আর বাকি অংশটা হচ্ছে ঘর্ষণ বলের কারণে নষ্ট হয়ে যাবে। সো এখান থেকে আমরা বের করি। সো এখানে আমাদের আদি বেগ হচ্ছে যেহেতু স্থির ছিল 0, শেষ বেগ হচ্ছে আমাদের 20, তাই না? তাহলে এখান থেকে ত্বরণটা বের করে ফেলি আমরা, যে v মাইনাস ইউ বাই টি। সো 20 মাইনাস 0, টাইম লাগছে আমাদের 10 সেকেন্ড, তো হচ্ছে কত? 2, এত ত্বরণ। এর মান হচ্ছে কত কেজি আমাদের? 2.4 নিউটন। এখানে যে ত্বরণটা আমরা পাইছি এটা হচ্ছে কি? আমরা দেখতে পাইছি। সো এটা হচ্ছে আমাদের কার্যকরী ত্বরণ, যেটা আমরা আউটপুট হিসেবে দেখতে পাইছি, ওটাই হচ্ছে আমরা কার্যকর হয়েছে। প্রযুক্ত তো আর দেখতে পাই না, কারণ প্রযুক্ত থেকে কিছু পরিমাণ সবসময় অপচয় হয় ঘর্ষণ হিসেবে, অন্য কোনো কারণে। তাহলে এটা হচ্ছে আমাদের কি বল? কার্যকরী বল। কার্যকরী বল হচ্ছে 2.4। তাহলে
আমাদের এখানে প্রযুক্ত বল F হবে 2.4 প্লাস ঘর্ষণ বল হচ্ছে 0.6, তাহলে হবে কত 3 নিউটন। তাহলে অ্যান্সার কত আমাদের 3 নিউটন। সো এটাই ছিল আমাদের আজকের টপিক।